শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা। আজ উত্তরসূরির সৌজন্যে আমরা আগের যে সিদ্ধান্ত অনুযায়ী যাকে নিয়ে আলোচনা করব তিনি শেখর দাস। তাকে যদিও ইদানিং যারা পাঠক তারা বিন্দু বিন্দু জল নামে যে তার উপন্যাস, ৮১ পৃষ্ঠার উপন্যাস দেশভাগ নিয়ে, তার জন্যেই তাকে বেশি জানেন। কিন্তু আমাদের সবার কাছে, আমার কাছে, রণবীর পুরকায়স্থের কাছে, মিথিলেশ ভট্টাচার্যের কাছে এবং এর বাইরে যত সিরিয়াস পাঠকেরা আছেন এই অঞ্চলে এবং এই অঞ্চলের বাইরে, তারা শেখর দাসকে কিন্তু গল্পকার হিসেবেই জানেন। আজ আমি এবং রণবীর পুরকায়স্থ হাজির আছি, কিন্তু একেবারে শেষ মুহূর্তে আমাদের মধ্যে আমাদের প্রিয় কথাকার এবং বন্ধু মিথিলেশ ভট্টাচার্য একটুখানি অসুস্থ হয়ে পড়েছেন। এমন কিছু গুরুতর নয় হয়তো, কিন্তু একটু জ্বর এবং সেই সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক কষ্ট, যে কারণে তিনি আসতে পারলেন না। এবং এই জন্যে আমাদের জানিয়েছেন যে মাননীয় দর্শক শ্রোতারা যেন কিছু মনে না করেন। তো কি আর করা যাবে, মিথিলেশ থাকলে সর্বাঙ্গ সুন্দর হতো। আমরা এই পরিকল্পনা নিয়েই এগিয়েছি। সাধারণত ওই ছোট গল্পের শিল্পরূপ জাতীয় যে আলোচনা উত্তরসূরি শুরু করে দিয়েছে, তাতে যাকে নিয়ে আলোচনা তিনি সাধারণত উপস্থিত থাকেন। হয়তো খুব বেশি কথা বলেন না, কিন্তু থাকেন। কিন্তু সেটাও আমরা করতে পারছি না এই জন্যে যে একটা অত্যন্ত কঠিন পীড়ায় আক্রান্ত, আক্ষরিক অর্থেই শয্যাশায়ী এক সময় যার সেই শেখর দাস, এক সময়ে যাকে সাহিত্যের পাঠক মাত্রই কলজে ফাটানো গল্পকার হিসেবে চিহ্নিত করেছিলেন। এবং এই যে কথাটা, এটা কবি শক্তিপদ ব্রহ্মচারী প্রথম ব্যবহার করেছিলেন শেখর সম্পর্কে। তো সেই জন্যে শেখরের ছবি হয়তো আপনারা দেখছেন, কিন্তু মিথিলেশ এখানে উপস্থিত নেই। কিন্তু মিথিলেশ উপস্থিত না থাকলেই বা কি করে হয়? আমারও হয় না, রণবীরেরও হয় না। শেখর আমি জানি না শুনতে পাচ্ছে কিনা, যদিও আমি তার ভাইজির কাছে, তার তো এই ধরনের মোবাইলও নেই যার মধ্যে এরকম লাইভ টাইপ করা যায় বা দেখা যায়, শোনা যায়। তার ভাইজির কাছে পাঠিয়েছি আমি আজকের লিঙ্কটা, যদি সে দেখায় তাহলে শেখরও হয়তো এই মুহূর্তে দেখছে, শুনছে। কিন্তু মিথিলেশ, ওই যে বললাম, মিথিলেশের অনুপস্থিতি তো আমরা মেনে নিতে পারি না। অতএব শুরুতে কোনো কিছু বলার আগে আমাদের এই অঞ্চলের একটি নামজাদা পত্রিকা ঈশান, 1425 বঙ্গাব্দের যে আশ্বিন মাস, মানে যেটাকে আমরা পুজো সংখ্যা বলে থাকি, সেখানে মিথিলেশ শেখর সম্পর্কে একটা ছোট্ট একটি গদ্য লিখেছিল, যার শিরোনাম ছিল শেখর দাসের অনন্য কথা শিল্পী। এবং পাঠকেরা চমকে যাবেন যে আমি সেইখানে মিথিলেশ যেটাকে উদ্ধৃত করেছে, শেখর তার কাছে, মিথিলেশের কাছে সে একাধবার যে কবিতা লেখেনি তা নয়, এবং আমরা শতক্রতুতেই সেটা ছেপেছিলাম, রণবীরের নিশ্চয়ই মনে পড়ছে। তো আমি মিথিলেশ যেটা উদ্ধৃত করেছে সেটা 2018 সালের 26 সেপ্টেম্বর সে লিখেছিল, বিকেল, না বিকেল নয়, সকাল 9:37। তো এই কথাগুলো ছিল, আজকে এতদিন পরে যখন পড়ছি আমার মনে হচ্ছে এর মধ্যে কিরকম একটা তাৎপর্য যেন রয়ে গেছে। কেন যাবে দূর সাগর বন্দরে আবার, ফিরে এসো নদীর পারে মোহানার কাছে, সময় নেই আর, দেরি হলে যে বড় দীর্ঘ দেরি হয়। তো 70 দশকের তুখর গল্পকার এইরকম একটা মরমী ভাষায় মিথিলেশ ভট্টাচার্যের কাছে বার্তা পাঠিয়েছিলেন। আর
শেখর সম্পর্কে এই প্রবন্ধটা আপনারা যারা শুনছেন দেখছেন, যারা দয়া করে পড়ে নেবেন ঈশান পত্রিকার পাতায়, এবং সেখানে বিন্দু বিন্দু জল বইটাও তো পাওয়া যায় না, তো সেই জন্যে পুরো উপন্যাসটাই ছেপে দিয়েছিল তার সম্পাদক অমিতাভ অমিতাভ সেনগুপ্ত। তো আমরা শেখরের দ্রুত আরোগ্য কামনা করে মিথিলেশের ওই গদ্য থেকে দু চারটে পংক্তি আমি উদ্ধৃত করছি, তারপর আমি রণবীরকে বলবো কিছু কথা বলার জন্যে, আমিও বলবো, এবং আমরা দুজনেই যেহেতু আছি, আমাদের এই কথার যুগলবন্দিতে আজকের শেখর সংক্রান্ত আমাদের যে আলোচনা এটা এগিয়ে যাবে। মিথিলেশ লিখেছেন সেই তার গদ্যে, শেখর দাসকে সামিল করে শতক্রতুর যে অসাধারণ এক বৃত্ত তৈরি হলো বরাক উপত্যকায় প্রায় 50 বছরের মাথায়, যা নিজস্ব ভাবনা ও সৌন্দর্যে উজ্জ্বল অম্লান। আধুনিক বাংলা কবিতায় প্রচন্ড অভিঘাত সৃষ্টিকারী কবিতার অসাধারণ পত্রিকা অতন্দ্রজক তখন স্তিমিত প্রায় প্রবাহ, আর সে সময় আবির্ভাব প্রধানত গদ্য বা গল্পের দুরন্ত পত্রিকা শতক্রতুর। 70-এর প্রথম ভাগের সময়কে শতক্রতু করে দিয়েছে উত্তাল উদ্বেল। প্রতি বছর শতক্রতুর 3-4টা সংখ্যা বেরোচ্ছে, আর শেখর দাস তার অসাধারণ প্রতীকীয় ব্যঞ্জনাময় ভাষায় একের পর এক গল্প লিখে যাচ্ছেন। শ্বেত রক্তকণা, খেলার ঘর, হরিণ, ভিক্ষুক, তদন্ত, এই কটা গল্প কিন্তু তার একেবারে প্রথম পর্বের রচনা। এটা নিয়ে কখনোই কোথাও কিছু আলোচনা হয় না, এবং এই সময় শেখর সম্ভবত শেখর হয়ে ওঠেনি, কিন্তু তারপরে আরো 3-4টে গল্পের নাম উল্লেখ করেছেন মিথিলেশ, যেখানে আমরা যে শেখরকে নিয়ে পরবর্তীকালে দর্শক শ্রোতারা শ্রোতা নয়, অভ্যাসবশত বলে ফেললাম, যে পড়ুয়ারা মাতোয়ারা হয়েছিলেন, সেই 4টে গল্পের নামও মিথিলেশ করেছেন: আপৎকালীন, জোর শালিক, ফেরারি, মৃতবৎসা। তারপরে তার কথাগুলো হচ্ছে, বাংলা সাহিত্যের পাঠক বিহ্বল উল্লসিত শেখর দাসের গল্প পাঠ করে। শেখর দাস চিত্র নির্মাণের ভাষাকে রূপ দিতে থাকেন তার গল্পের ভাষায়, যা এক কথায় অনবদ্য, অনাস্বাদিত, চিরকালীন বাংলা ছোট গল্পের পাঠকদের কাছে। তার গল্প পড়ে এতই উচ্ছ্বসিত শতক্রতুর আরেক দিকপাল গল্পকার রণবীর পুরকায়স্থ, যে শেখর দাসের শ্যামল ক্ষুরধার তরুণ চেহারায় বাংলা সাহিত্যের কালজয়ী লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের চোখের চশমা সেঁটে দিয়ে মন্তব্য করেন, বাংলা ছোট গল্পে আরেক মানিকের উদয় হয়েছে বরাক পারে। ছোট গল্প, গল্প ইত্যাদির পর শেখর তার তীক্ষ্ণ তীব্র কলমের মুখ ফেরান বড় লেখার দিকে। সৃষ্টি হয় মোহানা, বিন্দু বিন্দু জল, বাঞ্জারার মতো উপন্যাসের। এবং সেখানে মিথিলেশ এইসব বলার পরে, আজকে আমরা অবশ্য উপন্যাস নিয়ে আলোচনা করব না, কারণ ইতিমধ্যে অন্তত 2টি জায়গা থেকে লাইভে, দুটোই আমি অংশ নিয়েছিলাম, তার বিন্দু বিন্দু জল নিয়ে কিছু আলোচনা হয়েছে। আজকে আমরা গল্পকার শেখরেরই শিল্পরূপটা নিয়ে আলোচনা করব আমরা দুজন, আমি এবং রণবীর। তো তারপরের কথাগুলো হচ্ছে এইরকম মিথিলেশের: তবুও চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন কল্পনা কুড়ে কুড়ে খায় শেখর দাসের সৃষ্টি সত্তাকে। কেমন করে তা বাস্তবায়িত করা যায় সে ভাবনায় সদা সর্বদা বুঁদ হয়ে থাকেন ভিন্ন মেজাজ ও ব্যক্তিত্বের শেখর দাস। আজ অবধি ওই ভাবনার বিরাম নেই তার। শারীরিক অসুস্থতায় বিছানায় শুয়ে শুয়ে কল্পনায় চলচ্চিত্র নির্মাণের সংকল্প করেন। এরই মধ্যে নতুন উপন্যাস নীলকণ্ঠের অধ্যায়ের পর অধ্যায় লেখা হয়ে যাচ্ছে, যে নীলকণ্ঠ আজও প্রকাশিত। এবং শেখর অসুস্থ হওয়ার পরে 2019-এর শেষ দিকে আমি একবার গিয়েছিলাম, তারপর তো এই বর্তমান করোনা আবহে আর যাওয়া হয়নি, মাঝে মাঝে দূরভাষে কথা বলা ছাড়া। তো এই নীলকণ্ঠ যদি না বেরিয়ে থাকে, আমি মনে করি যে যারা পাঠকেরা আছেন, শ্রোতা এবং দর্শকরা শুনছেন দেখছেন, এটা আমাদের সবার দায়িত্ব হয়ে যায় এই নীলকণ্ঠকে
যদি আমরা প্রকাশের ব্যবস্থা করি। তো আপাতত শুরুতে আমি মিথিলেশের অনুপস্থিতিতে মিথিলেশকে নিয়ে এলাম। এইবার রণবীর পুরকায়স্থ যেহেতু উপস্থিত, এবার রণবীরকে বলবো যে শেখর সম্পর্কে তিনি, আমরা একজন আরেকজনকে নিজেদের হাতের কররেখার মতো চিনি জানি, এটা একটা সমস্যাও বটে, খুব কাছের থেকে ক্যামেরা ধরলে যেমন আউট অফ ফোকাস হয়ে যায়, তবু আমরা কিছু করার নেই। আমরা শেখর দাস সম্পর্কে রণবীর পুরকায়স্থের কথা এবার শুনবো। রণবীর। আমার বন্ধু তপোধীর আর উত্তরসূরির কর্ণধার বিশ্বজিৎ ভট্টাচার্য, বিশ্বজিতের সঙ্গে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে। আমি ওকে বলছিলাম যে ওই মিথিলেশ বিষয়ে কথা বলার জন্য আমি তখন খুব অসুস্থ ছিলাম, কিন্তু বললাম মিথিলেশকে নিয়ে লাইভ অনুষ্ঠান হবে আর আমি থাকবো না, এ হয় না, যাই হোক আমি থাকবোই। তো আজকেও আমি 3 দিনের জন্য বাইরে গেছিলাম, আর শেখর দাসের মতন একজন কথা সাহিত্যিক ঔপন্যাসিক, তাকে নিয়ে কিছু বলতে যাওয়া মানে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন। এবং যতই শেখর দাসের সব গল্প, সব উপন্যাস আমাদের পড়া, আমার এবং তপোধীরের, কিন্তু তাও ওই যে ভেতরের শেখর দাসের এত মণিমুক্ত থাকে, প্রতিটি লাইনে লাইনে সে ওই লাইন মধ্যবর্তী যে শূন্যতা নয়, মুখরতা, সেই মুখরতাকে আরো ভালো করে বিশ্লেষণ করার প্রয়োজন আছে, যেটা হয়তো তপোধীর অনেক সময় তার অনেক লেখাতেই করে গেছে। তো আমি জানি না আজকে নতুন কথা কিছু বলতে পারবো কিনা, তবে একটা জিনিস আমার মনে হয়েছে, যেটা আমি কিছু কিছু বলবো, এবং কিছু শেখরের 2-1টি গল্প 3টি গল্প থেকে আমি কিছু উদ্ধৃতিও দেব। কারণ শেখরের আবির্ভাব যখন হয়, তপোধীর যেরকম ভাবে বলল, তো তখন থেকেই কিন্তু শেখর তার কথা রচনায় কিছু প্রবাদ প্রতিম বাক্য আমাদের উত্তর পূর্বের পাঠকদের উপহার দিয়েছে। তো সেই সূত্রে আমি বলতে পারি, উত্তর পূর্ব ভারতের বাংলা কথা সাহিত্যে গল্পহীন গল্পের সার্থক রচনাকাল যদি আমরা স্থির করতে চাই, তাহলে কিন্তু তা জুলাই 1973-কেই ধরা যাবে। শতক্রতুর প্রস্তাবনা সংখ্যা যখন বেরো, আর লেখক তো যাকে নিয়ে আজকের এই আয়োজন, শেখর দাস। শেখর দাস যখন তার প্রথম গল্পটি বেরোয়, তখন আমার সঙ্গে ওর পরিচয় হয়নি। ওর বয়স কত? 21 বছর বয়স হবে। 21 বছরের যুবক, 2.5 পাতার গল্প। গল্পের নাম ক্রমশতাপ। গল্পের নায়ক হিলু। হিলুর জ্বর, হিলুর অসুখ। গল্পের এমন রহস্যময় বয়ান পড়েনি এর আগে বরাক উপত্যকার পাঠক। কয়েকটা কারণ প্রথম লাইনকেই চমকের পর চমক, যা বরাক উপত্যকায় কোথাও কখনো এর আগে কোনো লেখকই আমরা কে লিখতে দেখিনি। আসলে ওই যে বলে না, প্রথম ইনিংসটাই আসল। কলম ঘোরানোর কারুকাজ। তো শেখরের এই কলম ঘোরানোর কিছু কারুকাজ আমি শুরুর লাইন থেকেই দিচ্ছি। শুরুর লাইনটা এরকম:
কবষ্ণ অন্ধকারে বসে বসে সেই একঘেয়ে বহু পুরনো বৃষ্টির শব্দ। অন্ধকারকে কবষ্ণ হতে শুনেছে কেউ? এরকম পরাবাস্তবের মণিমুক্তায় সাজানো হিলুর অসুখ পর্ব। বিছানায় শুয়ে শুয়ে যখন ছারপোকার আবেগ হজম হয়, ছারপোকা আঁচড় দেয়, তখন চট করে মনে হয় আমার বালিশের ঈশান কোণে একটা ছোট্ট শূন্যের সংসার আছে। সিগারেটের পোড়া গন্ধে আরো একটা গন্ধ পায়, কচি পাতা পুড়ে যাওয়ার গন্ধ। সিগারেটের ভিতর কচি তামাক পাতা রয়ে যায় দুই একটা, অন্য সময় বোঝা যায় না। তারপর মনে করতে বা শুকতে চেষ্টা করছে কচি তামাক পোড়ার রোগা রোগা গন্ধ, কচি তামাক পোড়ার রোগা রোগা গন্ধ হিলুর অসুখের সঙ্গে মিলিয়ে কি কি অসাধারণ ভাবে এই শতক্রতুর প্রস্তাবনা সংখ্যার এই গল্পটি, যদিও এই প্রস্তাবনা সংখ্যায় শেখর দাসের গল্পের সঙ্গে সমানভাবে টক্কর দিয়ে মিথিলেশ ভট্টাচার্য লিখেছিলেন ছারপোকা নামের গল্পটি। তো এখানে এই কথাটা মনে হলো এর জন্য যে এই ছারপোকার অনুষঙ্গ এখানে, আর ওই ছারপোকা গল্পটি পুরোটাই সেই ছারপোকার কুটুস কামড় দিয়ে। আরো কি সব মারাত্মক বয়ান। অন্ধকার আর অসুখের কোনো বয়স নেই। এসব এসব সুভাষিত সেই আড়াই পাতার ক্রমশতাপ গল্পের। কিংবা ছুটদির শরীরে অম্বুবাচী অম্বুবাচী গন্ধ, ছুটদি বিধবা এভাবেই পরিচিত হয়। ছুটদিকে কোকিয়ে বলতে চাইল, থার্মোমিটারে পারা না থাকলে একটু ঘাম ভরে দে। এরকম কাঠ, ফুল, হুক, গ্লান্স কোথা থেকে শিখে এলো এক বিস্ময় যুবক। শেখর দাসের গল্পভুবন কিন্তু খুবই জটিল, একেবারে না ড্রাকুলা বলা যাবে না, ফ্র্যাঙ্কেনস্টাইন স্যার বলা যেতে পারে, বলা ভালো একই কলমে অনেক রূপ। তার মতো স্মার্ট গদ্য, রহস্যময় গদ্য আজও লেখা হয়নি এই উত্তর পূর্বে। পরাবাস্তবের এমন কঠিন, পরাবাস্তবকে এমন কঠিন এবং মুখ্যম মুখোমুখি দাঁড় করিয়ে দেন লেখক, মনে হয় যেন অজস্র জীবন পেরিয়ে আসা গেল। এসব হয় যখন নাগরিক লেখায় থাকেন শেখর। তো নাগরিক কথাটা বললাম, নাগরিকের বিপরীতেও হয়তো কিছু আছে, সেটাতেই আমার কাছে মনে হয় যে নাগরিক শেখর যতটুকু প্রধান, এবং তার বিপরীতে যে জীবন, যে কথা বয়ন, তাতেও কিন্তু শেখর সমানভাবে প্রধান হয়ে আছেন। তার প্রমাণ তো আমরা পেয়েছি বিন্দু বিন্দু জল নামের উপন্যাসে, আজান গল্পে, পেয়েছি জোরশালিক গল্পে। তো নাগরিক লেখা বলতে আমি কোন লেখাগুলোর কথা বলছি? ডাইনোসরের ফুসফুস। ডাইনোসরের ফুসফুস গল্পের সঙ্গে আমিও জড়িয়ে আছি। আমি মানে আমরা তখন 70 দশকের শেষ দিক, আমি লালায় চাকরি করি। শনিবার হাফ ডে শেষ করে দৌড়াই শিলচর। আমিও চাতক, শিলচরে অপেক্ষা করে আছে আরো 4 চাতক। সুক্রতু বাড়িতে আড্ডা তুমুল। শনি রবিবার
সোমবারে ফেরা, মিথিলেশ পড়ে গল্প তপোধীরও পড়ে। তপোধীর গল্প লেখে ভাস্করানন্দ শর্মা নামে। শেখর একই গল্প বারবার রিরাইট করে বারবার শোনায়। ডাইনোসরের ফুসফুস বদলে যায় বারে বারে। বলে আমি সিনেমার ভাষায় গল্প বলতে চাই। আমরা তখনও মানি সিনেমার ভাষা একটু উন্নত প্রকাশ মাধ্যম, একটি উন্নত প্রকাশ মাধ্যম বলা ভালো। ডাইনোসরের ফুসফুসের শুরুটাও সাংকেতিক। নরম চ্যাটের উপর একজন ব্যালকনিতে রতীশ। ওই কি একটা সিনেমাতে বলে না, কাট, এরকম ব্যালকনিতে একজন, নরম চ্যাটের উপর একজন ব্যালকনিতে রতীশ, কিংবা আকাশে একটা ঝকঝকে ইলিশ চিত, আশের মতো ছিন্ন ভিন্ন মেঘ, এ মেঘে বৃষ্টি হয় না, বুঝো লোক যে যেন সন্ধান। কোন মেঘে বৃষ্টি হয় না? আবার সুদৃশ্য স্টিরিও সেটে সকাল বিকাল রবীন্দ্রনাথ জন্মান ও মরেন। আসলে এখন তখন কিন্তু সেই 70-এর কালে এসব অভিনব, এরকম ভাষা ব্যবহার কেউ করেনি, কিন্তু কবিরাও করেননি। আমাদের কথাকার তখন সীমিত কয়েকজন কথাকার তখনও আছেন, তারা খুবই ভালো ভালো গল্প লিখতেন, কিন্তু শেখরের মতো এরকম এই মানে কার্ট ডিজল পদ্ধতির ব্যবহার কেউ করেননি। অন্ধকার নিয়ে শেখর লেখকের কত খেলা। তখনও অন্ধকার নিয়ে ওই ক্রমশতাপ গল্পেও অন্ধকারকে অন্যরকম ভাবে উপমিত করেছেন, এখানেও তাই। অন্ধকার ক্ষিপ্ত বাইসনের মতো দুরন্ত। বাইসন শেখরের একটি অতি প্রিয় উপমা। এত সংক্ষিপ্ত চিত্রকল্প, কিন্তু ব্যক্তিতে বিশাল। স্ত্রী নিজের ঘরে শুনছে, গান শুনছে, পুষ্প নাহি। স্টিরিওফনিক রবীন্দ্রনাথ। স্ত্রীকে এখন আর পাওয়া যাবে না। আর স্ত্রীর স্বামী যে রতীশ, গল্পের সমাপনের ভাষাও যে ভোলা যায় না। গল্পের শেষটা আসলে এই ডাইনোসরের ফুসফুসে এই আচ্ছা, এই শেষটা বলে নিই একটু। একটা হলুদ মোমবাতি, মোমবাতির মাথায় নিঃসঙ্গ চাপা ফুল, আর ঘরের সমস্ত দেওয়াল জুড়ে কাঁপছে রতীশের ছায়া। বিউটিফুল। এই যে মোমবাতির মাথায় নিঃসঙ্গ চাপা ফুল, আমাদের তখন মনে হতো মাথা কুটলেও এরকম একটা লাইন লিখতে পারবো না, এরকম উপমা দিতে পারবো না। ডাইনোসরের ফুসফুসে এসে শেখর একটু ভাঙলো নিজেকে। ওই যে গল্পহীন গল্পের অবয়ব থেকে একটুখানি হয়তো গল্পের দিকে একটা ঝোঁক কিন্তু দেখা দিল। একটু গল্প তো কোথাও কিন্তু ওই গোল গল্প নয়, কিন্তু একটা গল্পের আভাস দিয়ে আবার নিজেকেই ভেঙে দিল। একটা ত্রিকোণ গল্পের আভাস পাওয়া গেল হয়তো। এরপর এলো ফেরারি। এও আরেক বাঁক ফেরার সময়। ফেরারি এক নিট্টোল প্রেমের গল্প, অসম বয়সের প্রেম। এই গল্পে হয়তো তেমন কথার কারিগরি নেই। এক রোমান্টিক মিষ্টি ভাষা, এক প্রবাদ সম একটি বাক্য দিয়েই তার গল্পের শুরু। জানিয়ে এখনো আমরা
বিহ্বল হই, আমাদের শহরের প্রতি আমাদের মায়া, আমাদের টান সবকিছু এখনো এই লাইনটা পড়লে পরে বেড়ে যায়। এবং এই লাইনটা কিন্তু আমাদের প্রিয় শহর শিলচরকে নিয়েই লেখা, তাই তো নাকি তপোদীপ? হ্যাঁ হ্যাঁ, তাই। তাই এই শহরটা শহর নয়, ছাউনি, ছাউনি। অস্থায়ী। শহরের নাম কিন্তু শিলচর, যে শহর লেখকের আপন শহর। এই গল্পে লেখক শেখর আর গল্পের নায়ক সৈকত একাকার। তপোধীর বিন্দু বিন্দু জল নিয়ে অনেক লাইভ অনুষ্ঠান করেছে, এইমাত্র বললো। প্রত্যেক জায়গাতেই হয়তো সে শেখর নিয়ে বলতে গেলেই শেখরের জন্ম যে হয়েছিল লখনৌ শহরে সেটুকু সবাই জেনে, পাঠক শ্রোতারা জেনে গেছেন। কিন্তু সে জন্ম হয়েছে লখনৌতে, কিন্তু তার কৈশোর এবং যৌবনের প্রথম পর্যায়টা কিন্তু তার কেটেছে রাঁচি শহরে। এবং রাঁচি শহরের এই মোরাবাদিতে। তাই এই ফেরারি গল্পে নায়ক সৈকত এত এত সুন্দর, এই হয়তো তখন তার বয়স 25 বছর হবে বা 26 বছর হবে। তখন তার ওই যে নিজের শৈশব, নিজের কৈশোর, নিজের যৌবনের ডাক, সে শিলচরকে, তার প্রাণপ্রিয় শিলচর, বড়াইল পাহাড়, পাহাড় লাইনের ট্রেনের ঝমঝমাঝম শব্দ, যাত্রীরা যাচ্ছে, শহর ছেড়ে যাচ্ছে, এই সব নিয়ে সে একটা গল্পের আভাস থাকলে পরেও কিন্তু সে যেন আহ নিজের শৈশবকে, কৈশোরকে ছেড়ে আসার একটা আহ থেকে পালিয়ে যাওয়ার এই যে ফেরারি একটা মন, সেই মনটার হদিশ দেওয়ার চেষ্টা করছে পাঠককে। এই গল্পে লেখক শেখর রাতের ট্রেনে পাহাড় লাইনের ট্রেনের ছুটে যাওয়া দেখে তার মনে হয়, যারা যাচ্ছে, আমি উদ্ধৃতি দিচ্ছি, যারা যাচ্ছে ওরা দূরের যাত্রী, বিদেশে যাবে, কারণ রাতের ট্রেন বিদেশ বিদেশ ভালোবাসে। ভালোবাসি। এই সময় সৈকতের চেঁচিয়ে বলতে ইচ্ছে হবে, তোমরা যদি রাঁচি যাও তো সেখানকার আকাশ বাতাসকে বলে দিও আমি ভালো আছি, কিন্তু সাবধান, মোরাবাদি মাঠের সেই ঘুমন্ত স্বপ্নের ঘুম যেন ভুলেও ভেঙে দিও না। মানে হৃদয় মুচড়ে দেওয়া লাইন। এবং শেখর আমাদের সঙ্গে কথোপকথনে তার এই মোরাবাদি মাঠের কথা কিন্তু বারবার বলেছে। কি মায়া তার বাসভূমির প্রতি, এবং আমাদের শহর তার প্রিয় ছাউনির প্রতি। বলে কোনো কিছুই স্থায়ী নয়, সেই রাখাল নেই, গধূলি নেই, গাভীর পায়ের নুপুরের মতো ধুলোর খেলার নামই তো গধূলি, সঙ্গে রাখাল, এসব আর চোখে পড়ে না। এবার আরেকটা মুগ্ধতার কথা বলি। এই ফেরারি গল্প পড়ে এত মুগ্ধ হয়েছিলাম আমরা শতক্রতুর সম্পাদক দ্বয় তপোধীর, মিথিলেশ দুজনেই। আর ঠিক সেই সময়টাতে যখন সেই ফেরারি নিয়ে শতক্রতুর সংখ্যাটি বেরোলো, তখনই আমি বদলি হয়ে যাই মণিপুরের এক গ্রামে। একা একা নির্জন গ্রামে বসে সাদা কাগজে কার্বন লাগিয়ে লিখে গেছি ফেরারি গল্প, কপি করেছি ফেরারি আর দেশ পত্রিকায় পাঠিয়ে দিয়েছি।
জবাব পাইনি, ছেপেও বেরোয়নি। কিন্তু তখনও ফেরারি আমার কাছে শ্রেষ্ঠ গল্প, শেখর দাস শ্রেষ্ঠ লেখক। আমাদের প্রিয় কবি তপতির একটু আগে যার কথা নাম উচ্চারণ না করে বলল, কলজে ফাটানো লেখক, আমাদের প্রিয় কবি শক্তিপদ ব্রহ্মচারী বলেছিলেন কলজে ফাটানো লেখক। এক রবিবারের পাতায়, যুগান্তরের পাতায় শক্তিদা সেই প্রথম এবং শেষবারের মতো কোন গল্পকারকে স্বীকৃতি দিলেন মুক্ত কলমে। আরো একটা কথাই ফেরারি নিয়ে মনে পড়ছে, সেই সময়, ভুল হলে তপোধীর বলিস, সেই সময় শেখর মিথিলেশ দুজনেই জীবনানন্দ দাশ নিয়ে বোধ হয়ে আছে। শেখর ফেরারি গল্পে নিরালোক কবিতার পংক্তি দিয়ে শুরু করেছে এবং গল্প শরীরেও জীবনানন্দ বিরাজ করেছেন। যদিও মিথিলেশের মতো, শেখর দাস একটা জিনিস মিথিলেশের সঙ্গে, মিথিলেশ জীবনানন্দ দাশকে নিয়ে এখন পর্যন্ত বোধ হয়ে আছে, কিন্তু শেখরের গল্পের এটাও একটা বৈশিষ্ট্য, শেখর কখনো এক পথ দিয়ে দুবার হাঁটেনি। তার প্রতিটি গল্প আলাদা গল্প, প্রতিটি গল্পের, আমি তো বলবো প্রতিটি গল্পের ভাষা শরীর আলাদা। যদিও তার গল্পকে দুরকম ভাবে আমি ভাগ করেছি, যেমন একটা বললাম নাগরিক, আর যে কথা বলছিলাম শেখর দাস লেখকের এই প্রবাদ সৃষ্টি হওয়া গল্পের লাইনের বিপরীতে আরো এক সহজিয়া লেখক আছেন সমান্তরাল, যেখানে প্রবাদ সম কোনো উদ্ধৃতিযোগ্য কোনো লাইন হয়তো নেই, নিটোল একটি গল্প আছে, হয়তো সহজিয়া বা মাটির গন্ধ মাখা ভাষায়, সেরকমও লিখেছেন শেখর দাস। আসলে দেশভাগের, আমরাও তো লিখেছি সেই সময়। শেখর লেখায় বা বয়সে আমাদের থেকে বছর 3-4 ছোট। তাও সেই সময়ে, সত্তরের সময়টা কিন্তু আরো অনেক কারণে আমাদের দেশভাগের যন্ত্রণাটাকে, সত্তরের যৌবনকে ভুলিয়ে দিয়েছিল। তখন ছিল নকশাল আন্দোলনের সময়, তখন ছিল নবীন রাষ্ট্র বাংলাদেশের জন্মের সময়, এবং তার অভিঘাত চলেছে পুরো গোটা 70 দশক ঘিরেই। কিন্তু সেই সময়েও শেখর দাস দেশভাগ দেখেননি, কিন্তু আমরা যা বহন করে এসেছি আমাদের মা বাবার কাছ থেকে, আমাদের পরিজনের কাছ থেকে, ঠিক সেই জিনিস কিন্তু তিনি লালন করেছেন নিজের মধ্যে, এবং তার ওই প্রাথমিক লেখায় বারবার এই কোনো না কোনো অনুষঙ্গে দেশভাগ এসেছে, এবং তাই হয়তো এই হাহাকারটা অনেক সময় প্রধান হয়ে উঠেছে। আর আরেকটা ব্যাপার, হিন্দু মুসলমান সম্পর্ক, দাঙ্গা পরিস্থিতি, যেটা আমাদের বরাক উপত্যকায় মানে প্রায় ওটা একটা 1 মাস 2 মাস 3 মাসের ব্যবধানে মানে ঘটেই চলতো।
সেই সেই উম, বিষয়গুলো নিয়ে সে কিন্তু অবলীলায় একদম মানে মরমীয় ভাষায় সে কিন্তু গল্প লিখে গেছে। শেখর 22 বছর, 22 বছর বয়সেই লিখলো, বা 23 বছর হবে, চোর শালিক। তার অনেক পরে হয়তো আজান গল্প লিখলো। অজান বেশ কিছু পরে। অনেক পরে, হ্যাঁ। চোর শালিক মানে আমি যেটা গল্প পড়ে বুঝেছি, মানে দুই ভাই, বনমালী আর সতু। ছোট ভাইটি আপাত নির্দয়, বলে বাচ্চা হইব বৌদির, তে আমার কিতা। দাদা ভাবে খবর শুনে হয়তো ঠোঁট উল্টে বলবে, ভালো হইছে, এবার কিছুদিন লালন পালন করিয়া ফুটপাতও ছাড়ি দাও, ভিক্ষা পাইতো নাই, চিন্তাই শিখুক। দুঃখ হয় বনমালীর, মায়ের পেটের ভাই, অথচ কি নির্দয়। এরপরেই বর্ণনা, দুধেল জ্যোৎস্নায় ভাসছে ঘর বাড়ি। আহা, শেখর দাস, শেখর দাস। এই এরকম আহ, এরকম একটা লাইন লিখে যেতে পারলাম না। এ আক্ষেপ আমার ব্যক্তিগত। দাওয়ায় শুয়ে আছে সতু, এভাবে সতুও একদিন জন্মেছে সেই অপারের দেশে। অপারের দেশ মানেই তো ধন না থাক, অভাব ছিল না। ফিতের মতো এক চিলতে নদীর পাশে আম্বনের ছায়ায় ছোট্ট গ্রাম। নদীর নাম মনে নেই, সবাই বলতো গাং। স্তব্ধ হয়ে পড়তে পড়তে স্তব্ধ হয়ে বসে থাকতে হয়। নদীর নাম মনে নেই, সবাই বলতো গাং। তারপর খেয়া পেরিয়ে নতুন এক দেশ, লোকে লোকারণ্য ক্যাম্প, যেখানে মানুষের পরিচয় আর মানুষ বলে থাকলো না। লক্ষ লক্ষ লোকের নতুন নাম হয়ে গেল, লক্ষ লক্ষ লোকের নতুন নাম হয়ে গেল। এখানে কিন্তু লেখক নতুন নামটা কি হলো সেটুকু বলছেন না। এটাই মুন্সিয়ানা, শেখরের মুন্সিয়ানা। যে নাম এখনো মুছল না। অপারে বাবা ছিল সচ্ছল খেতিয়াল, এপারে এসে হলো বাস কামলা, পরে রিক্সাওয়ালা, সব শেষে ইটভাটার রাতের চৌকিদার। সতু তখন একেবারে কচি। সতু কিন্তু নির্দয় নয়, দাদার পাশেই আছে, দাদার দুঃসময়ে দাদার পাশেই আছে। দত্তবাড়ির নাট মন্দিরে ছিল সারাদিন। আমার কি জানি কেন মনে হয় বিন্দু বিন্দু উপন্যাসের সূচনা বিন্দু হয়তো হয়ে থাকলো জোর শালিক। ভালো ভালো, কি মনে খুব হয়? ভালো। তপোধীর এখন কিছু বল। হ্যাঁ ভাই, প্রথম একটু বলে নি যে আজকে রণবীর পুরকায়স্থ, এখানে আমি বন্ধু হিসেবে বললে তো রঞ্জু বলতে হতো। তো আজকে অসাধারণ বললো এতক্ষণ ধরে, আমি একেবারে বুঁদ হয়ে শুনছিলাম। একেবারে সত্যি জাত কথা শিল্পী বটে। তো কথা হচ্ছে অত্যন্ত গভীর থেকে খুবই আন্তরিক উচ্চারণে খুব জরুরি কিছু কথা বলেছে, এবং একবারও যে বাক্যটি সে উচ্চারণ করেনি আগাগোড়া কিন্তু সেটাই বলে গেল। সেটা কি? যে গল্প মানে বুকারা, কাহিনী নয়, স্টোরি নয়, ওখানে স্টোরি খোঁজা বৃথা। ছোট গল্প মানে জীবনের নতুন নতুন উন্মোচন, আর যেখানে জীবনের নতুন নতুন উন্মোচন, সেখানে তো শেখর প্রতিটি পাঠকৃতিতে, প্রতিটি বয়ানে, প্রতিটি টেক্সটে তো নতুন হয়ে উঠবেই। যেটা রণবীর একটু আগে বললো না, যে সে একই ধরনের গল্প দুবার লেখে না,
এবং এই জন্য যারা শেখরকে ধরা যাক, আমরা তো অনেক দিন থেকে পড়ছি, শেখরের গল্পে আমরা বুঁদ হয়েই আছি আজও, এতদিন পরেও। যারা নতুন পড়ছেন, ধরা যাক তারা যদি গল্পের শতক্রুত পড়েন, যেখানে শেখরের যতগুলো গল্প আমরা শতক্রুতুতে বের করেছি, তো সবগুলো, যেমন রণবীরেরও আছে, মিথিলেশেরও আছে, আর অনেকেরই আছে। তো এটা পড়তে গেলে সবার যেটা মনে হবে, যে যেটা এইমাত্র রণবীর খুব চমৎকার করে উন্মোচন করলো, যে তার গল্প জীবনের অনেকগুলো পর্ব এবং পর্বান্তর আছে। কিন্তু যারা নতুন পড়ছেন তাদের পক্ষে একটু অসুবিধেই হবে বুঝতে কোনটা আগে এবং কোনটা পরে। কেনই পূর্বাপর্যায়ের প্রসঙ্গ? এই জন্যেই, কারণ এই আমরা কারুর পরিণতি, একজন লেখকের, একজন কবির, একজন প্রাবন্ধিকের, একজন গল্পকারের, একজন ঔপন্যাসিকের পরিণতি যখন খুঁজি, আমরা কিন্তু ওই পূর্বাপর্যটা খুঁজি, কিন্তু মনে রাখি না যে যিনি লিখছেন তার মনের ভেতরে এত অজস্র ভাঙচুর হচ্ছে, এবং সেই ভাঙচুরই তাকে দিয়ে কিন্তু নানা দিকে তাকে অভিযাত্রী করে তুলছে। আমি অভিযাত্রী শব্দটাই ব্যবহার করলাম, কারণ অভিযাত্রা তাকেই বলবো যেখানে নতুন আবিষ্কারের একটা প্রসঙ্গ থাকে। এবং রণবীর ভারী সুন্দরভাবে এই কথাটা বোঝালো। ফেরারির সত্যি আমাদের সবারই অসম্ভব প্রিয় গল্প। ফেরারি যে আমি কতবার পড়েছি, নিশ্চয়ই যদি মিথিলেশ থাকতো সেও বলতো, এবং রণবীর তো বলেইছে যে কতবার যে আমরা পড়েছি তার ইয়ত্তা নেই। যতবার পড়ি একবারও মনে হয় না আরে এই গল্প তো কতবার পড়েছি। ওই যে এই শহরটা শহর নয় ছাউনি, এই কথাটা তো আমাদের কথাবার্তার মধ্যে ফিরে আসবেই। এবং এইভাবে একটা গল্পকৃতি শুরু হচ্ছে, ভাবুন তো, একদিন সবকিছু গুটিয়ে ফেলবে ওরা, চলে যাবে অন্য কোথাও। শহর তখন হয়ে পড়বে তেপান্তরের মাঠ। মানুষ নিজের খেয়ালে বসত গড়ে ভেঙেও ফেলে, যেভাবে নিয়তির খেয়ালে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যত বিশ্বাস, স্বপ্ন, সম্পর্ক, এবং তারপরে সেই অমোঘ একটি বাক্য, জীবনের কোনো স্থিরতা নেই। এবং সত্যি এটা দারুণ রকম একটা রোমান্টিক গল্প। এইখানে এক নীলুদি আছে যার চোখের একটা অসাধারণ বর্ণনা আছে, সেখানে প্রমথদ নামে একজন কে আছে, যে গলিটাও বড্ড চেনা, যে গলির মোড়ে যখন প্রমথদার সঙ্গে দেখা হয়, প্রমথদা এলোমেলো পায়ে হাঁটছে, এবং তার শেখর না, ভুল করে ফেললাম, সৈকত তাকে জাপটে ধরে এবং তার হাত থেকে এগুলো খসে পড়ে। সে একটা কিরকম একটা আপাত নিষ্পৃহ ভঙ্গিতে উচ্চারণ করে নীলুদি সম্পর্কে, শি ইজ সিক্রেটলি ম্যারিড। বাস্তব, এর বেশি তো বলবো না, বাস্তব সবটাই হয়তো জানি, রণবীর নিশ্চয়ই অনুমান করতে পারছে, কিন্তু সেই বাস্তবের মধ্যে কল্পনা এক ফোঁটাও নেই, কিন্তু শুধু পুনর্বিন্যাস, শুধু উপস্থাপনা। কে একজন বলেছিল না বিদেশের, যে রিয়েলিটি বলে কিছু, রিপ্রেজেন্টেশন ইজ রিয়েলিটি। আমি কিভাবে উপস্থাপিত করছে সেইখানেই আমার শিল্পের বাস্তব নিহিত থাকে। রেলগাড়ি বাদামি, রেল গুমটি বাদামি, রেলের খুদে খুদে পুল বাদামি, কোথায় বেমানান হারিয়ে যাওয়া নিঃসঙ্গ রেল লাইনও বাদামি, এক ধরনের বাদামি নিঃসঙ্গতা। ভাবা যায়? এরকম কয়েকটা বাক্য পর পর লিখে যাচ্ছে এই অঞ্চলের একটি সদ্য কুড়ি পেরোনো একটি তরুণ লেখক। আর বাকি কথা তো রবি বলে ফেলেছে, আমি সেগুলো পুনরাবৃত্তি করছি না। এমন কিছু কিছু অসাধারণ আছে। এবং কেন জীবনানন্দ উচ্চারণ করে সে সৈকত, মরণ তাহার দেহ খুচকায় ফেলে যায় নদীটির পাশে, সফেন আলোক তাকে চেটে যায় দুপুর বেলায়। পরাবাস্তবের কথা বলেছিল না, এটা তো একটা পরাবাস্তব উচ্চারণ। এই পরাবাস্তব উচ্চারণে আসলে শেখর তার ফেরারি আপাতভাবে যেটা প্রবলভাবে একটা রোমান্টিক গল্পকৃতি,
সেই গল্পকৃতিকে আমূল তার মেজাজটাই পাল্টে দেয়। এবং সে যখন মোহনপুরে যায়, মোহনপুর বলে একটা জায়গা, যারা অনেক দূর থেকে দেখছেন আমি জানি, সেই লন্ডনেও দেখছেন নিউ ইয়র্কেও আমি ব্যক্তিগতভাবে জানি, অনেকে বাংলাদেশ থেকেও নানা জায়গা থেকে দেখছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি মোহনপুর কিন্তু সত্যিই আছে, এটা বানানো জায়গা না। সেটা আমাদের শিলচর থেকেই যেতে হয়, এবং যখন যেত আমরা যারা এতদিন পরে পড়ছি, আমি বা রণবীর, মিথিলেশ থাকলে মিথিলেশ, যদি সে এই মুহূর্তে হয়তো শুয়ে শুয়ে শুনছে এই কথাগুলো, এটা হচ্ছে সেই শিলচর। যখন শিলচর থেকে বাইরে এসে ভেতরে ঢুকতে গেলে 30 মাইল রাস্তা আসতে হয়তো 3.5 ঘন্টা লেগে যেত, বানিয়ে বলছি না কিন্তু সত্যি সত্যি। এবং যখন যেত এতগুলো রেল ক্রসিং পেরোতে হতো যে সে আর বলার না। এবং চলছে তো চলছে গাড়ি, এবং এইভাবে মোহনপুর থেকে তবুও শিলচরে আসতো সৈকত। এবং সম্পর্ক নিয়ে এমন কিছু উচ্চারণ আছে, এটা ভাবা যায় না, যেটা সাধারণত জীবনের অনেক রং রং দেখা, রং ঝরে যাওয়া না দেখলে এইগুলো বলা যায় না। যেমন সুস্থ মানসিকতা কি, সেটা যেখানে প্রকৃতি তার কপালে হাত রাখে, স্পর্শ দেয়, ধানের শীষে পাখির ক্রীড়া দেখে সে, হু হু বাতাসের তাপাংবিল, তাপাংবিল বলে একটা জায়গা আছে সত্যি আমাদের খুব কাছাকাছি বলা যায়, ওরা কপালে হাত রাখে, ওরা মানে সেই প্রাকৃতিক অনুষঙ্গগুলি স্পর্শ দেয়, চুমু খায়, ফিস ফিস করে, অনেকদিন দেখা নেই, অসুস্থ শরীর নিয়েই চলে এসো আমাদের কাছে, আমরা অসুখী মানুষের সাথে সুখের সওদা করি, দাম নিই না। ঠিকই, প্রকৃতির এত কাছে থেকেও মানুষ বড় অপেক্ষা করে, ইত্যাদি। শেষ করতে পারবো না যদি আমি এইগুলো থেকে উদ্ধৃতি দিই। আমার সামনে গল্পের শতক্রতটা খোলা আছে, এবং সেইখানে কি ঘটে সেটা কিন্তু একদমই গুরুত্বপূর্ণ না, আসলে ঘটে না তো কিছুই। সেইখানে কতগুলো স্কেচের মতন জিনিস হয়, সে তো আসলে বলতেন না রবীন্দ্রনাথ, অবন ছবি লেখে, আমাদের শেখরও চলচ্চিত্র লেখে। এবং আপনারা বিশ্বাস করতে পারবেন, একটুখানি রণবীর বলেওছে যে যে আমরা যে গল্প, আমিও তো এককালে গল্প লিখেছি, ইদানিং লিখি না, রণবীররা এত ভালো লিখছে আমার আর লেখার জায়গাই নেই, সেই জন্য লিখি না। তো কথা হচ্ছে যে সে গল্প লিখতে গিয়ে ঠিক সিনেমাতে যেমন কতগুলো শর্ট কম্পোজ মনে মনে ভেবে নেয়, আক্ষরিক অর্থে আমরা, আমি মিথিলেশ, রণবীর, আমরা সবাই জানি বিষয়টা, হয়তো অন্য কেউ কেউ জানেন যারা শেখরকে কাছে থেকে দেখেছেন। এবং সে হয়তো, যেটা আমরা কখনো করব না বা করিনি, শেষ যেটা জায়গায় গিয়ে শেষ হবে গল্পটা, গল্পকৃতিটা, সেটা হয়তো আগে লিখে নিল। ওই ডাইনোসরের ফুসফুস সম্পর্কে যে রণবীর বলেছে, এটা 100-র মধ্যে 105 ভাগ খাঁটি। এক গল্প যে সে কতবার লেখে। আরেকটা গল্প তার সম্পর্কে আমি কোথাও বলেছি কিনা আমি জানি না, কিন্তু এই লাইভে বলা হয়নি। ওই যে যেটা রণবীর বলল, রণবীর শনিবারে যখন আসতো এবং আমাদের মনে উৎসব হয়ে যেত, রঞ্জন আসছে নামে একটা গল্প রণবীর প্রকাশ তো স্বয়ং লিখেছে। এটা কোনখানে বাস্তবের আরম্ভ আর কোনখানে শিল্পের শুরু জানি না, আমি আজও ঠিক করে উঠতে পারিনি। তো শেখর তখন প্রায়ই আসতো, আমাদের বাড়িতেই আসতো, এবং এসে নানা রকম গল্প শোনাতো। আমি এমন একটা গল্পের নাম করতে পারি এই মুহূর্তে, রণবীররা জানে তার গল্পের নাম কি ছিল জানেন? ছিল, ক্রিয়াপদটা লক্ষ্য করবেন, মধ্য দুপুরের চিল। এই গল্প শুনে আমি এবং আমার গৃহিণী স্বপ্না, আমরা দুজনেই থাকতাম, শুনতাম। সে সময় মিথিলেশ বা রণবীর কেউ ছিল না, কোন এক দুপুরের দিকে সে এসেছিল, আমার মনে আছে। তারপরে আমাদের এত গল্প শোনাবার পরে শেখরের গল্প শুনে হজম করতে একটু সময় লাগে, আমরা চুপচাপ বসে আছি। চুপচাপ বসে থাকার পরে কি যে মনে হলো, আমরা কিন্তু একটা শব্দও করিনি, আমিও না, স্বপ্নাও না। হঠাৎ সে উঠে গেল,
তখন আমরা যে ঘরে থাকতাম তার পেছনেই ছিল একটা দরজা, সব ধরুন না শেষ হয়ে গেছে বা এরকম কিছু একটা বলে আমাদের চোখের সামনে আমাদের বাধা দেওয়ার আগেই সে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। ভাবুন তো, আমি একটা গল্প, এমন একটা ছোট গল্পের নাম করছি আপনাদের কাছে, যেটা আমার বা রণবীরের বা মিথিলেশের বা অন্য কারোরই পড়ার কোনো সুযোগই নেই, কারণ গল্পটা তো ছিঁড়ে ফেলেছিল শেখর। এটা শুধু শেখরই করতে পারে। আমরা কিন্তু যদি পছন্দ নাও হয় ফেলে রেখে দেবো, ভাববো যে আচ্ছা ঠিক আছে আবার একটু দেখা যাবে এখন, কিন্তু এই এই হচ্ছে শেখর। তো তো শেখরের গল্পের শেখরের প্রথম গল্পের দিকটা প্রথম দিকটা যে খেলার যে ঘর খেলার ইত্যাদি ঘর ইত্যাদি ইত্যাদি এগুলো এত এগুলো আলাদা এত আলাদা, যে এরকম এরকম গল্পটার গল্পটার প্রথম দিকেই প্রথম লেখা, দিকেই লেখা, এরকম আর সে হয়তো সে হয়তো পরে লেখেনি তদন্ত পর্যন্ত। তদন্ত, ভিক্ষুক, এগুলো যে খুব উচ্চ স্তরীয় গল্প তা আমি বলবো না, কিন্তু শব্দের প্রতিচ্ছবি বা ডায়নোসরের ফুসফুসে সে যেন নিজেকে সত্যিকারের অর্থেই, যেটাকে বিনির্মাণ বলতে আমি পছন্দ করি, শেখর কিন্তু অনবরত নিজেকে সেই বিনির্মাণটা করে গেছে। এইসব না করলে হয়তো এই ফেরারি শেখর দাস মৃতবৎসাও লিখতে পারতো না, আর জোরশালী কবর লিখতে পারতো না। যেটা রণবীর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে দেশভাগ নিয়ে সে যেভাবে ইন্দুবিন্দু জল লিখেছে, ওই রকম ভাবে যে অসতর্ক পাঠক যদি কেউ থাকেন, আছেন তো নিশ্চয়ই কেউ কেউ, তো তারা কিন্তু ধরতেই পারবেন না যে কোনো না কোনো ভাবে তার প্রতিটি গল্পের কুশীলবই, আমি আজকাল যেটাকে বলি দেশভাগ উত্তর পরিস্থিতি, অর্থাৎ আজকাল যেমন বলা হয় আধুনিক উত্তর পরিস্থিতি, ওই রকম আমাদের এই অভাগা বাঙালিদের জন্য একটা দেশভাগ উত্তর পরিস্থিতি আছে। ওই দেশভাগ উত্তর পরিস্থিতি ছাড়া সৈকত নিজেও সম্ভব হতো না ফেরারির, কিংবা মৃতবৎসার সেই যে মেয়েটি জগার মা বলে যার পরিচয়, যে আস্তরণে একটা জায়গায় অতি সংক্ষেপে সে বলেওছে যে ওপারে তার বাড়ি ছিল এবং কিভাবে বাধ্য হয়েছিল এখানে এসে। কিন্তু মেয়েদের তো সব ধরনের সমস্যা, যখন তার স্বামী নিরুদ্দেশ, তার ছেলে জগা মারা গেল বন্যার জলে, সাঁতার তেমন ভাবে জানতো না সেই জন্যে, এবং তারপরে অসহায় মেয়েদের যা হয়, তার ভাসুর তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, কোনো এক ভিগু বলে একজন তাকে সেই রকম ভাবে ব্যবহার করেছে, সেগুলো আছে। এগুলো কোন সময়ের গল্প? এটা দেশভাগ উত্তর পরিস্থিতির গল্প, যেটা একটা উত্তর ঔপনিবেশিক কালেরও গল্প। এই উত্তর ঔপনিবেশিক কালে যারা থাকতে পারে তাদের নিয়েই লেখা মৃতবৎসা, তাদের নিয়ে লেখা এই জোরশালিক, যার রণবীর ভারী চমৎকার ভাবে সেই সতু এবং বনমালী বোধহয় নামটা, না কি ছিল নামটা, তার দুই ভাই, তারা তারা দুজন তারা একসঙ্গে তাদের মধ্যে এক যাকে বলছিল না সতুকে এমনি বলছিল মনে না হয় খুব শত্রুকে কাঠগোয়ার, একেবারেই তা না, এটা তার বাইরের একটা আবরণ মাত্র। তো সে বাইরের আবরণের তলে যে আসল মানুষটা, তাকে যিনি আবিষ্কার করতে পারেন, তিনিই তো ছোট গল্পকার। তো শেখরের অসাধারণ গল্প অনেকগুলো। আজান আছে, এছাড়া আছে কোষাগার, যে কোষাগার পড়লে আমার শারীরিক কষ্ট হয়। কষ্ট হয় এই জন্যে যেটার মধ্যে যে মর্মান্তিক বেদনা সে লিপিবদ্ধ করে গেছে, যার উন্মোচন করেছে, তার কোনো তুলনা নেই। আমি জানি না রণবীর আমার সঙ্গে একমত হবে কিনা, আসন্ন বিকেলের শেষে হয়তো বড় গল্প হিসেবে ওই রূপসী টুপসী ইত্যাদি ছিল, যে ওই হয়তো তেমন কিছু সার্থক গল্প নয়, কিন্তু এটা একটা হলেও হতে পারতো উপন্যাসকে। আমার মনে হয় যে শেখর ওই রকম ভাবে এর মধ্যে যেন সংহত করার চেষ্টা করেছে। জনসভা নামেও তার একটা গল্প আছে, যে গল্পটা অবশ্য আমরা গল্পের শতকৃতিতে রাখিনি, কারণ এটা শতকৃতিতে ছাপা হয়নি সেই জন্য। তো সেই গল্পটাও কিন্তু আমার মনে পড়ছে এই মুহূর্তে। তো আমি কিছু বললাম,
এবার আমি রণবীরকে বলবো যে তার বাকি কথাগুলো এবার আমাদের বলুক, এরপর আরো যদি কথা থাকে নিশ্চয় বলা যাবে এখন। এইবার রণবীর প্রকাশ তোকে বলছি তার পরের কথাগুলো বলার জন্য। আমি ভাবছিলাম যে এই ওই মিথিলেশের যে বয়ান তপোধীর পাঠ করে শোনালো, বা সেটাকে তপোধীরও, আমি ধরে নিচ্ছি এটা তপোধীরেরও বয়ান, ওই নীলকণ্ঠ উপন্যাস নিয়ে। এটা হঠাৎ করে নীলকণ্ঠের কথা আমার আবার মনে পড়লো এই কারণে যে ওই তপোধীর বলল না যে সে একটা গল্প পড়তে পড়তে মানে তারপরে সে মানে পাণ্ডুলিপিটা কোটি কোটি করে ছিঁড়ে ফেলে দিল। তখন তো আর আমাদের এই কম্পিউটারের ইয়ে মানে কিছু সঞ্চিত করে রেখে দেওয়ার কোনো উপায় ছিল না। ওই কাগজটা গেল তো গেলই, একেবারে গেল। আচ্ছা, তো আরো একটা ব্যাপার যেটা নীলকণ্ঠ নিয়ে আমার বলার, আমরা বিশ্বাস করি শেখরকে। শেখর একজন স্মৃতিধর লেখক। আমার মনে হয় সে একটা, তাকে যদি বলা হয় একটি উপন্যাস কাগজ কলম ব্যবহার না করেও সে লিখে ফেলতে পারে। এবং এখন পর্যন্ত আমি জানি নীলকণ্ঠ উপন্যাসের একটি লাইনও, একটি অক্ষরও, একটি বর্ণও কিন্তু কাগজ কলম দেখে। কিন্তু শেখর যখন আমাদের সঙ্গে কথা বলতো, নীলকণ্ঠ উপন্যাস আমাদের কাছে প্রাণবন্ত হয়ে উঠত। নীলকণ্ঠ উপন্যাসের পরিচ্ছেদের পর পরিচ্ছেদ সে বলে যেত। সে নীলকণ্ঠ উপন্যাস, সে নিজেই বলতো, একটি আত্মজৈবনিক উপন্যাস। কারণ সে যখন নীলকণ্ঠ উপন্যাস লিখতে আরম্ভ করে তখন কিন্তু তার শারীরিক অক্ষমতা এমন জায়গায় পৌঁছেছে যে কলম ধরার মতো শক্তি নেই। সেটা তপোধীর জানে। আমরা বারবার গেছি তার বাড়িতে এবং তার একটার পরে একটা শল্য চিকিৎসা হয়েছে কলকাতায় গিয়ে। তখন সে অনেক রকমের সাহায্য মানে যন্ত্র বা অনেক ওই কোন রকম মেরুদণ্ড সোজা করে বসতে পারতো, কথা বলতে পারতো, কিন্তু লেখালেখি হয়নি। তো আমার মনে হয় এইরকম একটা এই নীলকণ্ঠ উপন্যাসের মিথটা আমরা কিন্তু বিশ্বাস করি এখনো শেখরের লেখা হয়ে গেছে। তো এখন শেখর 3টে উপন্যাস লিখেছে। তো ওই বিন্দু বিন্দু জয়ে হয়তো কিছু না বললে তখন মানে শেখর সম্পূর্ণ হয় না। আর আমার শেখরের বিন্দু বিন্দু জল আমার মনে হয়েছে যে শেখরের 70 পর থেকে ওই যে জোড়শালিকের পর থেকেই তার মনের ভেতরে বোধহয় একটা তাগিদ কিছু একটা ছিল। তারপরে ধীরে 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 গিয়ে, আর আমাদের তো তখন আমাদের নিজেদের কথা কিছু বলতে হয়। শতক্রতু ছাড়া তখন একটা উপন্যাস যদি লেখা হয়, উপন্যাস ছাপার মতো কোনো জায়গা আমাদের ছিল না। হয়তো তার জন্যেই বিন্দু বিন্দু জল কে সে আরো মানে কি হতে পারতো সেটা কোনো বিচার্য নয় যদিও, কিন্তু তাও অনেক সময় মনে হয়েছে যে এটা একটা মানে মানে মস্ত বড় উপন্যাস হয়ে উঠতে পারতো আকারে, কম করেই হোক। প্রতিটি চরিত্রকে আরো হয়তো মানে অন্যরকম ভাবে পেতে পারতাম আমরা। তো ঠিক
তপোধীর বসুমতী তার প্রাপ্য পরিসর পায়নি, প্রাপ্য পরিসর পায়নি। উপন্যাসে বসুমতী তার প্রাপ্য পরিসর পায়নি। বসুমতী, হ্যাঁ, আমার মনে হয়েছে বসুমতীকে যেমন সব সময় আসলে আমার কাছে তো মনে হয়েছে প্রথমার্ধের আসল নায়িকা কিন্তু বসুমতী, কিন্তু সেখানে বসুমতীকে মানে যেহেতু শুরু করেছে সে মানে সুরবালাকে দিয়ে, সুতরাং সুরবালা যতক্ষণ সুরবালা এগিয়েছেন, সুরবালা কিন্তু ওই যে বলা হয় পুরো আলোটা সুরবালার মধ্যে, কিন্তু বসুমতীর চরিত্রে যতগুনা শেড, এইরকম শেড কিন্তু সুরবালা একজন একজন মা, একজন সুগৃহিণী, এইরকম পরিচয়, কিন্তু বসুমতীর পরিচয় কিন্তু ভিন্ন জায়গায়। যদিও সুরবালাও ওই যখন পারুল মানে পারুল এপিসোডটা কিন্তু ওই বিন্দু বিন্দু জল কিন্তু তখন আমাদের চোখ দিয়ে বেরোয়, কিন্তু পারুল এর মৃত্যু, তপোধীরও বারবার, এটা আমার রিপিটেশন হবে, কিন্তু ওই যে পারুল যখন আসে তখন সে তার মানে চুড়ি ভেঙে বা ভেঙে সে ফেলে ফেলে যায়, সে বলে যে আমরা আবার তো ফিরতে হবে, আমার এই অভিজ্ঞান থাকলো এখানে। তো এইসব মুহূর্ত তৈরিতে তো শেখর আমার মনে হয় অসাধারণ। হ্যাঁ, আমার মনে হয় যে শেখরের এই বিন্দু বিন্দু জল নিয়ে কারণ আমরা যেহেতু মানে নিবিড় অবলোকনে যাচ্ছি, তো মনে হয় বিন্দু বিন্দু জল নিয়ে আবার যদি একটু মানে দর্শক শ্রোতাদের অন্যরকম ভাবে তপোধীর বলতে পারে, তাহলে আমার মনে হয় যে এই অবলোকনটা সম্পূর্ণ হয়। কারণ আমি বললে হয়তো সেই তপোধীরের মতোই যার মানে যা তপোধীর এতদিন বলেছে আমরা তাই বলে যাব, বা এতে আমাদের ব্যক্তিগত কথাও থেকে যাবে অনেক কিছু। তো আমার মনে হয় তপোধীর বিন্দু বিন্দু জল নিয়ে যদি কিছু বলে নেয়। এবং আরেকটা কথা আমার মনে হয়, এটা কিন্তু এই সুকুমার বাগচি মহাশয় আছেন, তিনি বলেছেন, নন্দিতা বসু লিখেছেন, আমেরিকান লেখক ও হেনরি সম্পর্কেও শুনেছি যে উপন্যাস ছাপতে পারবেন না জেনেই তিনি গল্পকার হতে বাধ্য হয়েছিলেন। এটা যদি হয় ততটা একদম ছাপতে পারবেন না, এই ছাপতে পারবেন না অসহায়তাটা কিন্তু সেই সময় আমাদের মধ্যে ছিল। এখন কিন্তু আমরা মাইলের পর মাইল দীর্ঘ উপন্যাস লিখলে পরেও ছাপার অভাব, মানে ছাপাখানার অভাব হবে না আমাদের কাছে, হবে না। কিন্তু এটা রণবীর পুরকায়স্থেরও কথা, এটা মিথিলেশ ভট্টাচার্যেরও কথা। ছাপবে কোথায়? উপন্যাস তো লিখবে, ঠিক আছে, আমরা হয়তো সবাই আমার মনে হয় যে শ্রোতা পাঠকদের মানে বিন্দু বিন্দু জল নিয়েও আমার বয়ানে একটু ভুলভাল বলার চেয়ে তপোধীর আরেকবার একটু করে শুনিয়ে দিলে ভালো। না, তুই বল, বলিস না, আমি দুবার বলে ফেলেছি, কলকাতা থেকে আর আরেকবার উত্তরসূরি থেকে, ব্যাপারে একটা মৌলিক কথা মানে ভাগাভাগি করে, মানে এই যে আবার ব্যক্তিগত হয়ে যাব, তাই আমার একটু পাঠক শ্রোতার সঙ্গে একটু কিছু মৌলিক কথা হয়তো ভাগ করে নিতে হবে। এই বাবা, আমার আবার ব্যাটারি যাচ্ছে, সে কি বিপদ? ব্যাটারি ঠিক কর, ইয়েতে বসা, চার্জের ব্যবস্থা বসিয়েছি। হ্যাঁ বসিয়েছি, এখন এই হাতে ধরেই করতে হবে আর কি। তো বল তুই বল। তো কিছু মৌলিক কথা ভাগাভাগি করে নিতে চাই পাঠকের শ্রোতাদের সঙ্গে। ওই যে কথা হলো
আচ্ছা, নিজের কথা দিয়েই বলি তাহলে। নিঃসন্দেহে। বলবো কিনা তাই ভাবছি, কারণ হলো গিয়ে ওই নিজের কিছু ভুলভাল কথা, যেমন কিছু আমি নিজে কিছু লেখালেখি করি হয়তো, আমার বিচারে তো আমি শ্রেষ্ঠ লিখি। ঠিক আছে। সেসব লেখা পাঠক কোন আবর্জনায় ফেলবেন, কোন টিভিতে ফেলবেন, সে পাঠকের সমস্যা, মাথা ঘামাই না। তাই ছাপার পর ফিরেও পড়ি না। পাঠক ভুল ধরিয়ে দিলে ওই সম্পাদকদের উপর দোষ দিই। কলকাতার আমি হাতে ধরে আছি, সুতরাং উপায় নেই, কিচ্ছু করতে পারবো না। তো হ্যাঁ, তো জানি এসব ঠিক নয়, এই ছাপার ভুল টোল ইত্যাদি বলে দেওয়া, মানে বলে দিলে 7 খুন মাফ হয়ে যায়। আর ওই যে বললাম যে আমাদের সময় ছাপাখানা ছিল না, তো ছাপাখানা ছিল না থেকেও আরো কয়েকটা জায়গা ছিল। কারণ আমরা ভালো, আমি তো না, ভালো প্রুফ দেখতে জানি না, 1 নম্বর। তার উপর উত্তর পূর্বের বাঙালি বললে এটা তপোধীর এটা ঘোর বিরোধ করবে জানি, যে আমরা ভালো বাংলাটাও ভালো লিখতে পারি না। অনুরাগ দাস সুরমাগাঙ্গর পানি উপন্যাসের বইতলের শেষ পরিণতি শুনতে চাই স্যার, কিছু বলুন না। আজকে তো শেখর দাস, আজকে তো আর মানে আমারও হ্যাঁ। তো হ্যাঁ, আমার কথায় বলতে পারি, যেমন তপোধীর ভট্টাচার্য প্রুফ না দেখে না দিলে আমার বইগুলি বাংলা হরফে গ্রিক, হিব্রু, হিস্পানি যা তা সেই মানে হয়ে যেত। শেখর দাসেরও অনেকটা, মিথিলেশেরও অনেকটা। তাই এটা একটু বিতর্কিত কথা, নিজের সম্বন্ধে যে কোনো কথা বলা যায়, এদের সম্বন্ধে বললে পরে আমরা যেহেতু আমরা ওই একই সময়ে লিখেছি, এগুলো হয়তো কেউই নিজের সম্বন্ধে বলে না, বলার ঠিকও নয়। তবে ওই ওই যে একজন লেখক, বড় লেখকই বলেছিলেন, খুঁটিনাটি বর্ণনা গল্পকে মানবিক করে। গল্পকে মানবিক করে, আর লেখক যত মানবিক হন ততই ভালো। তো এই জায়গাটাতেই আসলে আমাদের থেকে শেখরকে আমরা আলাদা করি, কারণ শেখর এই 70 পাতার গল্পে এই যে খুঁটিনাটি দিয়ে গল্পকে মানবিক করে তুলেছেন, এবং এত এত এই কয়েকটা চরিত্র 70 পাতার অর্ধেক, প্রায় 30 পাতায়, 30 পাতার ভেতরে সুরবালা এবং বসুমতী, এই দুটি চরিত্র কিন্তু পাঠকের মনে একেবারে স্থায়ী। উপন্যাসের দুটি চরিত্র মাত্র 35 পাতার ভেতরে শেষ হয়ে যায়, এ কিন্তু অসম্ভব প্রতিভাধর না হলে হয় না, যেটা একমাত্র শেখরই পারে। কারণ সে, আমি জানি সে উপন্যাসও ঠিক সেই রকম, ওই আমাদের শনিবার রবিবারের আড্ডায় যেরকম তার বিন্দু বিন্দু জল লেখার সময়টাতে কিন্তু আমি শিলচরে ছিলাম না, সে নীরবে লিখে গেছে। আমি তখন কলকাতায় থাকি। একদিন
শেখর আমাকে কোনো একটা দৈনিক পত্রিকা, হয়তো দৈনিক পত্রিকা বা সাময়িক, মানে ওই পাক্ষিক পত্রিকা কিছু একটা পাঠালো। তাতে বিন্দু বিন্দু জলের প্রথম অংশটি ছাপা হয়েছিল শুধু, তাই না দ্রৌপদীর? হ্যাঁ, হ্যাঁ, তারপরে আর বোধ হয় সেই পত্রিকাটাই হয়তো আর মানে বেরোয়নি, সুতরাং আর ওই একসঙ্গে বই হিসেবেই বেরোয়। অমৃতলোক থেকে বেরিয়েছে, অমৃতলোক থেকে, অমৃতলোক সমীরণ থেকে করেছে। সমীরণ করেছিল। হুম। আর আর এখানেও আমি মনে করি, যদিও একেবারে সহজিয়া ভাষা, তার সহজিয়া, কিন্তু এখানেও আমার মনে হয় সেই সিনেমার প্রতি ঝোঁক, এটা কিন্তু এই বিন্দু বিন্দু জলের মধ্যে ছিল। কারণ আমি বিন্দু বিন্দু জলের নিয়ে কিছু বলতে গেলে আমি তপোধীরের সেই মানে দুরন্ত সব লেখা এবং তার লাইভ অনুষ্ঠানগুলা আমাকে সব সময় একটা বাধা দিচ্ছে যে এরপরে আর তুমি কি বলবে। হুম। আহ, আহ, তুই বল না। তাই আরে বল ভাই, বল বল। আচ্ছা, তো তো বরাক উপত্যকার কথা সাহিত্যের সাবালক হয়ে ওঠার দিনগুলির কথা বলতে গেলে ওই বারবার বর্ণনার কথা সাহিত্য, মানে আমি এখানে হয়তো মানে এই মানে একটা মানে দুরকম উপন্যাসকে উপন্যাসের বয়ানটাকে আখ্যান হিসেবে বলার একটা আমরা হয়তো চেষ্টা করছি। তো কারণ ছোট গল্পকে মানে ছোট গল্প হয়তো ছোট গল্প আখ্যান অনেকাংশে, কিন্তু শেখরের গল্পকে আমরা ছোট গল্পকে তো আমরা কখনো আখ্যান প্রথম দিকের অনেক গল্পকে আখ্যান বলতে পারি না। কারণ ওই যে গল্পহীন গল্পের কথা বললাম, তো গল্পহীনই যদি থাকলো তাহলে আখ্যান অংশটা কোথায়? হ্যাঁ, তো বরাক উপত্যকার আহ সাবালক কথা সাহিত্যের হয়ে ওঠার দিনগুলি কথা বলতে গিয়ে বর্ণনার কথা উঠে এলো। কথাকে ছোট করার ঘোর বিরোধী আমাদের এই বিগ্রহ প্রতিম কথাকার শেখর দাস। এখানে মনে হয় ওই জিসি কলেজের, গুরুচরণ কলেজের ওই সাহিত্য মুখপত্র পূর্বশ্রী। পূর্বশ্রীতে আমরা অনেকেই একটা করে বিশ্বতোষ চৌধুরী তখন বোধহয় সম্পাদক ছিল, আমি, তপোধীর, মিথিলেশ, শেখর সবাই একটা করে গদ্যের উপরে কিছু লেখা দিয়েছিলাম। তখন সেখানে বোধহয় শেখর দাস এরকম লিখেছিল যে বনসাই কখনো শিল্প হতে পারে না, বামন করার অর্থ নির্মমতা পরিহার করা উচিত। তো এর জন্য আড়াই আড়া এর অর্থ বামন করার অর্থ এই নয় যে আমার মানে পরিসরকে আমি মানে যত, কারণ তার প্রথম গল্পটি তো আড়াই পাতার গল্প, কিন্তু আড়াই পাতার গল্প সেটা তো বামন গল্প নয়। সেই গল্পে কিন্তু সে অনেক 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 কথা বলে গেছে। আচ্ছা, তো এবার ওই আবার একই কথার ফিরে যেতে হয় যে তার জন্ম লখনৌয়ে, এবং সে, অনেকেই জানেন না যে সে লখনৌয়ে জন্ম বলে
সে উর্দুটা কি করে জানি শিখেছিল, এবং উর্দু অনেক শের শায়েরি কিন্তু সে লিখে গেছে। বলতো এক সময় খুব, হ্যাঁ, সে এক মানে সময় বলতো সে আমাদের বলতো সে, এবং হিন্দি আমাকে যেদিকে বলতো। অনেকবার টেলিফোনে সে আমাকে অনেক উর্দু কবিতা সে বলছে, আমি আজকে এখন এইটা লিখলাম, এইটা এই ইত্যাদি ইত্যাদি। আর ওই মানে যে কথাটা আবার বলছিলাম, যে অনেকে হয়তো সে তো মানে শেখর তার প্রথম গল্প যেটা ক্রমশতাপ, সেই ক্রমশতাপ গল্পটাকেও সে কিন্তু নিজের বিচারে সে তার একটি ভালো গল্প হিসেবে তার কোষাগার কাব্যগ্রন্থে স্থান দেয়নি। যদিও তপোধীর বলেছেন যে ক্রমশতাপ নতুন উদ্ভাসনের সিগনেচার টিউন, এইটাই সবচেয়ে বড় কথা, সিগনেচার টিউন এই জিনিস। আমি সেই কথাটা প্রথম যখন বলি তখন এই কথাটা আমি মনে করতে পারছিলাম না, এটা বোধহয় সঠিক কথা। যতদিন শতক্রতু ছিল, শেখর দাসের সিগনেচার টিউন আলোকিত হয়েছে বারবার। এবং ওই তপোধীরও যেরকম বলেছে, এক একটি গল্প আপৎকালীন, জোর শালিক, ফেরারি, কোষাগার, শব্দের প্রতিচ্ছবি, মৃত বৎসা, তারপরে একটা বিরতি। কেন বিরতি? কারণ এটা আমি বিন্দু বিন্দু জলে অন্যরকম ভাবে আমি পৌঁছতে চাইছি, যে মাঝখানে হৃদযন্ত্রের কিছু একটা গন্ডগোলে শেখর চরকিপাক ঘোরার বা মানে তার মানে ঘোরাফেরায় লেখালেখিতেও একটা বিরতি আসে। হয়তো প্রায় ঘরবন্দি সময়কালেই লেখা হয় আজানের মতো ছোট গল্প। আজানের মতো ছোট গল্প লেখার ওই তপোধীর যেটা বলেছে, যে শেখরের শেখরের কোনো গল্পই কিন্তু ওই পুনর্নির্মাণ, প্রতিটা কোনোটাই কাল্পনিক নয়, প্রতিটি চরিত্র জীবন্ত, প্রতিটি চরিত্র। কারণ এই তার আজান গল্পটি, সে যেখানে থাকে সেই মানে মকাম পাড়া বোধহয় বা কিছু একটা এরকম, হ্যাঁ। তো ওইখানে ওই সেখানে জনসংখ্যার বিন্যাসে কিছু হিন্দু আছেন, বেশিরভাগ মুসলমানরা আছেন, এবং সেখানে অনেক সময় দাঙ্গা হলে দাঙ্গার আঁচ সেই এলাকায়ও হয়। তখন সেইখানেও ওই 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 সময় এই 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 এইরকম কিছু চরিত্র থাকে, যারা মানে ওরা ওই শান্তি মানে শান্তির জন্য সভা সমিতি করে, এবং কাউকে কিছু না বলে যারা দুর্গত মনে হয়, মানে তাদের কাছে অনেক সময় সে নিজের এই বেলা হলে আরেক বেলা খাবার নেই, কিন্তু সে তার গাছের ফল, মানে তার সবজি, তার কেরোসিন, যে রেশনে কেরোসিন পায়, সেই কেরোসিনটা পর্যন্ত নিয়ে গিয়ে এক হিন্দু বাড়িতে সে পৌঁছে দেয়, এবং তার মানে সে মানে তার একটা অপমৃত্যু হয় যে কোনো কারণেই হোক। কিন্তু ওই যে শেখর বলেছেন, জীবন থেমে থাকে না, সব সেই রূপটা কিন্তু এরকম মানুষও আছে, এবং আমাদের এবং কি নিষ্পৃহ ভাবে শেখর কিন্তু সেই লোকটা মারা গেল, তাকে নিয়ে কিন্তু আধিক্যতার কিছু নেই, এবং বললেন জীবন এইরকমই, জীবন এইরকম ভাবেই এগিয়ে যায়। তো এই সব করে করেই একটা বিন্দু বিন্দু জল উপন্যাসের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেল। প্রথম বিন্দুতে হয়তো আবার আবার রিপিটেশন হবে, এর জন্য আমার মানে মানে ওই এক
বা দুই পরিবারের দেশত্যাগ, নির্মমতা, এবং নির্মমতাকেও তিনি স্নেহের পরশে সাজিয়েছেন। চোখে জল জাগানিয়া বর্ণনা আর সংলাপের মুন্সিয়ানায় শেখর দাস হয়েছেন বিশিষ্ট। যদিও যদিও কথাটা বলা উচিত নয়, তাও আমি একটু বলবো, দেশভাগকালীন উত্তেজিত সময়ে সংখ্যাগুরুর তাণ্ডব বা নৃশংসতার বর্ণনায় আরো একটু মানবিক হওয়া কাম্য ছিল। কারণ ওই যে হেমিংওয়ে বলে গেছেন যে বর্ণনার সুন্দর বর্ণনায় অনেক সময় মানবিক হওয়া যায়, আরো বোধহয় কিছু মানে এত প্রকট নয়, কিন্তু তাও মনে হয়েছে আরেকটু হলেও হতে পারত। যাই হোক, এটা প্রথম দিক। তার পরের ভাগে, দেশভাগের পরের ভাগে অন্যরকম নাগরিক জটিলতা। এক ভাগে ছিল দেশভাগ, দেশভাগের পর নগর জীবনে প্রতিস্থাপিত পরিবার কি করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এর মধ্যেই দুই সমাজের প্রতিভু এক ক্ষয়িষ্ণু মেরুদণ্ড ব্যথায় কাতর হয়, করার কিছুই থাকে না। এই তো দেশভাগের আরেক রূপ, যা এখনো আমরা ওই যিশুর ক্রুশদণ্ডের মতো আমরা বয়ে চলেছি। যে আমাদের সমাজের এত ভঙ্গুরতা, এর জন্য কিন্তু দায়ী সেই আমাদের আদি পাপ, দেশভাগ। সব গল্পই আমাদের জানা, আখ্যানের জানার সুতোটা আছে বলেই তো আমরা প্রবিষ্ট হই, জড়িয়ে যাই কথাকারের বয়নের নতুনত্বে। আপাত দৃষ্টে মনে হতে পারে জীবন পরাজিত হওয়ার গল্প বা জীবনের পরাজিত হওয়ার গল্প। পরাজয়ের মুখোমুখি না হলে আসলে মানবতার বিজয়ী বা কি করে ঘোষিত হবে? আসলে মানুষ কিন্তু হারে না নবীর। আসলে শেখরও তাই, কথাটা দেখিয়েছে তাই। মানুষ মানুষ হারে না, সে যদি হারতো। তার মতো যাপন করেছে। ঠিক। ধরো দেশভাগ নিয়ে শেখরের যে রইসালি চরিত্রটা, হ্যাঁ, হ্যাঁ, ওই যেটা বুঝতেই পারছে সে কোথা থেকে বলছি, শেখরের ইয়ে থেকেই। হ্যাঁ, ওই রইসালি যাকে খুন হ্যাঁ, করে জিয়াদ আলী আজান নামে আজান কোন এক নৃশংসঘাতক। হ্যাঁ, ঠিক। তো রইসালিরা কিন্তু বেঁচে থাকে এবং রইসালিরা নানা নামে ফিরে এসেছে বিন্দু বিন্দু জল। ঠিক। বিন্দু বিন্দু জলের লেখাগুলো তারা হয়তো নিতান্ত গৌণ এসেছে এবং চলে গেছে, কিন্তু রইসালিরা থাকে। এবং শেখর দাসের মতো গল্পকারের সবচেয়ে বড় কৃতিত্ব তো এইখানেই বোধহয়, যে রইসালিদের খুঁজে বের করা। এবং রইসালিকে সে যেমন গল্পে খুঁজে নিয়েছে, তেমনি বিন্দু বিন্দু জলেও এইরকম অন্তত 3জন রইসালিকে আমরা শনাক্ত করতে পারি। তাদের নাম অবশ্য সেখানে আলাদা। ঠিক। তো দেশভাগের ওই যে আমি এক জায়গায় কোথাও বলেছিলাম, দেশভাগের উপন্যাস কেন শুধুই এসকেপ স্টোরি। এখানেও প্রাথমিক দেশভাগের এসকেপ স্টোরি, মানে দেশ ছেড়ে বেশি বেরিয়ে আসা। এবং সেই জায়গাতেই কিন্তু ওই যে তপোধীর রইসালির উপমাটা দিল, সেই রইসালিরাই কিন্তু মানে মহত্বের পরাকাষ্ঠা হয়ে আমাদের এই দেশভাগের যন্ত্রণাতে প্রলেপ লাগিয়েছেন। তো এক হলেও আমরা পড়ি, বারবার পড়ি শেখর দাসের 70
পাতার একটি উপন্যাসের না হলে কেন পরপর দুটি সংস্করণ হবে? একটি সাময়িক পত্র গোটা উপন্যাসটাই কেন ছাপিয়ে দেবে? পাঠক স্নেহধন্য না হলে তেমন হয় না। আসলে দেশভাগ মানে শুধু স্মৃতি নয়, হতে পারে একেবারেই না। স্মৃতি আমাদের রসদ যোগান দেয়, দেয় উষ্ণতা, এটাও ঠিক, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, যেন এক দুঃস্বপ্ন যা থেকে জেগে উঠতে চাই। আসলে একটা দুঃস্বপ্ন এবং দুঃস্বপ্ন থেকে বেঁচে উঠার রসদটা কিন্তু উপন্যাস। সুতরাং উপন্যাস যদি আমার শুধু স্মৃতি এবং দুঃখ, দুঃস্বপ্ন এসবই থাকে, তাহলে কিন্তু সেই পেনপেনানি আমরা কেন শুনবো, কেন পড়বো? আসলে দেশভাগের স্মৃতি, দেশভাগের গল্প, কিংবা বলা ভালো অতীত স্মৃতি আমাদের পিছু ছাড়ে না। এ আমাদের ঝাড় পোকাশার ছেঁড়া কথা। এরা তো সব সত্যি কথা, বগল ছেঁড়া গায়ের জামা। আসলে ভারী দেশভাগ চমৎকার। তো নির্মম সত্য, কখনো মিথ্যে হয়ে ফিরে আসে না। ভাঙা কাচের পূর্বাবস্থায় কিছুতেই আসবে না জেনেও আমরা দেশভাগের আখ্যানে বোধ হয়ে থাকি। এর কারণ তবে যার যার স্মৃতি নেই, এর কারণ যার স্মৃতি নেই তার সত্তাও নেই, আর যার সত্তা নেই তার কোনো ভবিষ্যৎও নেই, না ব্যক্তিগত ভবিষ্যৎ না সামাজিক ভবিষ্যৎ। সেটাই কারণ সম্ভবত। আমরা অনেক সময় পড়ি, গোয়াল ভরা ধান, ধানের স্বপ্ন দেখি। বসির ওই যে তপতির বলল রিয়াজের কথা, হ্যাঁ, বসির, রিয়াজ বা ওই দেশের পীতাম্বর যে রয়ে গেল, এবং এদের মধ্যে যে ভ্রাতৃত্বের কথা, এগুলা কিন্তু আমরা মনের মণিকুঠায় এগুলাকে সাজিয়ে রেখে আমরা বাঁচতে চাই। আসলে গল্প উপন্যাসের প্রতিটি পাতায় থাকতে চাই আমরা, কালো অক্ষরে না হোক হুবহু, কোথাও লাইন মধ্যবর্তী সেই শূন্যতায় শেখর কিন্তু সেই জায়গাটা ভরাট করেছেন মুন্সিয়ানায়। তার জন্যই এই এই 70 পাতার উপন্যাস আমাদের এখনো চোখে জল, বিন্দু বিন্দু জলই আনে, বা হয়তো মানে আসলে এই এই উপন্যাসটি এরকম একটি উপন্যাস যেটা পুট পুস্তানি থেকে আরম্ভ করে মলাট থেকে আরম্ভ করে সব জায়গাটা মনে হয় এর প্রতিটি জায়গায় যেন আমার আমার ওই মানে স্মৃতি থাকুক, স্মৃতি, স্মৃতির তো অবশ্যই, এবং তার সঙ্গে সুখ স্মৃতি, তার সঙ্গে আমার মানুষের হেরে না যাওয়ার যে গল্প, সেটুকু শেখর বড় বড় মুন্সিয়ানায় লিখতে পেরেছেন। তার জন্য আহ মানে হয়তো আমি আমি বারবারই আটকে যাচ্ছি কথা বলতে গিয়ে, কারণ আমার সামনে তখন ওই বারবার বলা তপোধীরের বয়ান আসছে, কারণ মনে হচ্ছে আমি কেন তপোধীরের কথাই কেন বারবার বললো, তাই আমি তপোধীরের কাছে ফিরে যাই আবার। তো আমি রণবীর এতক্ষণ যেটা বলছিল সেটা শুনতে শুনতে আমার যা মনে হচ্ছিল সেটাই একটু বলি। ওই যে বললো না যে উপন্যাস বা ছোট গল্প দুটোকে একসঙ্গে নিয়েই আখ্যানে আমরা কি খুঁজি, কি যে খুঁজি আমরা অনেক সময় নিজেরাই বুঝতে পারি না। কিন্তু আমরা উপন্যাসে, সে বিন্দু বিন্দু জলের প্রসঙ্গে সে বলেছে, আমি এক্ষুনি বলছি বিষয়টা, কিন্তু আমার এই রণবীর পুরকায়স্থের সুরমা গাঙ্গর পানির, যেটাকে আমি ধ্রুবপদ বলেছি, বারবার ফিরে ফিরে এসেছে, শুধু এই জন্য নয়, অত্যন্ত গভীর দোতনাবহ একটি উচ্চারণ
যখন বৈতলের বাবা তাকে বলে, হেই বৈতল, পানি তলাম, মানে জলে নেমে যা। এবং আমি আমার একটা লেখায় বলেছি যে তাই তো করেছে বৈতল। সারা যতক্ষণ তাকে আমরা পেয়েছি আখ্যানে, সে বারবার জল থেকে আরো জলে থই পাওয়ার জন্য নেমে গেছে। তো এইটাই তো আমরা একজন কথাকারের কাছ থেকে জানতে চাই। এবং আরো একটা বিষয় যেটা একটুখানি বলবো রণবীরের কথা, কারণ বিষয় যেহেতু শেখর, কিন্তু এটা বলতেই হবে আমাকে, কারণ আমার এটা মনে হচ্ছিল আর কি। একেবারে শেষ যেখানে হচ্ছে যে ওই, অর্থাৎ আমি বলছি সুরমাগাঙ্গর পানির কথা, সেখানে দেখি বৈতল তার মেয়ে মরণীকে কি বলছে, যে আমরা হয়তো এখান থেকে নতুন বসতির খুঁজে যাচ্ছি। আর কথাকার তার কথক স্বর আমাদের জানায় যে যে ভেলা চড়ে সে এসেছিল দুর্গাবতীর হাত ধরে, সেই একটা বিশাল, সমস্ত অর্থেই একটা বন্যার দিনে, সেই রকম আরেকটা বন্যায় 60 সালে সে আবার কোথায় যায় আমরা জানি না, কারণ শেখর সেটা বলেনি, রণবীর সেটা বলেননি, কিন্তু তার ভেলা চলে দুলে দুলে। আমি মনে করি একটা সার্থক উপন্যাসের প্রতিটি গর্ভিতার্থ সূচক, একটু কঠিন বাংলা হয়ে গেল, কিছু করার নেই, সংস্কৃত পড়ার বদভ্যাস যাবে কোথায়। তো গর্ভিতার্থ সূচক বাক্য যেখানে, সেখানেই আসলে উপন্যাস বা আখ্যানের বা ছোট গল্পেরই ধরুন, তার মূল নিহিতার্থটা লুকিয়ে থাকে। আর সেটা ব্যক্তিগত সত্যও বলে, আর সেই সঙ্গে একইভাবে যুগলবন্দিতে নৈর্ব্যক্তিক সত্যের কথাও বলে। শেখরের যে অনুষঙ্গের কথা একটুখানি রণবীর তার মতো করে বলেছে, যে কেউ কি ভোলে সেই সুখস্মৃতি, যখন পাগলিনী বসুমতী, তার কিছুই না, একটা মুখ বধির বালক, বিন্দু বিন্দু জলের কথা বলছি, একেবারে শেষ দৃশ্যে সিনেমার মতন একেবারে, আপনার মনে হবে যে অপু এবং দুর্গা, অবশ্যই এই অপু আলাদা, এই দুর্গাও আলাদা। পাগলিনী বসুমতী তার হাত ধরে ছুটে যখন, তখন বলে যে শিশুটিকে উদ্ধার করার সময়, আক্রান্ত হওয়ার সময় সে ছেলে ভেবে তার পাশবালিশকে নিয়ে এসেছিল, এরকম ঘটনা আমি আমার লেখায় লিখেছি, যেটা কিন্তু আমার ছেলেবেলায় আমার ধারণা রণবীরও শুনেছে, আমিও শুনেছি, এরকম ঘটনা বেশ কয়েকটা ঘটেছে, আমরা বড়দের কাছ থেকে শুনেছি। তারপরে সে, তার ছেলের নাম ছিল রাতুল, আর ওই মুখ বালক, বুবা বালকটি, যে তার কিচ্ছু না, তাকে সঙ্গে তারা পালায়। কোথায় পালায়? ওই শঙ্খ ঘোষের কবিতার পংক্তি মনে হবে, আমার দেশ জুড়ে শুধু পালানো, পালানো, আরো পালানোর স্মৃতি। রণবীর বলছিল না যে দেশভাগ মানে কি? দেশভাগ মানে তো পলায়ন, দেশত্যাগ। তো এটাই ছিল বার্তা। কিন্তু এটা কি একটা নৈর্থক বার্তা, একটা নেগেটিভ মেসেজ কিছু না? কেন তারা কোন দিকে যায়? হয়তো বসুমতী তার প্রাপ্য পরিসর পায়নি, আমি একটু আগে বলেছি, কিন্তু আসলে আমার এটাও মনে হয় এটার পেছনে কারণ সম্ভবত, আমি লিখেওছি আমার প্রবন্ধটার মধ্যে, যে ঔপন্যাসিক শেখর দাসের হাত এসে চেপে ধরেন গল্পকার শেখর দাস, সেই গল্পকার শেখর দাস যিনি ভাবেন চলচ্চিত্রের ভাষায়, যিনি গল্পের সিকোয়েন্স তৈরি করেন চিত্রনাট্যের ধরনে, এবং তার অনেক গল্পের মধ্যেই সেটা লুকিয়ে আছে। এবার একটা অন্য কথা বলি, যেটা বলছিলাম, ব্যক্তিগত আর নৈর্ব্যক্তিক যখন মেলে একসঙ্গে, সর্বদা মেলে না বা কদাচিৎ মেলে, তখন শিল্পের বা নন্দনের এক চূড়ান্ত সিদ্ধি হয়। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, অনেক পরে যখন বাবা নলিনীর স্মৃতিতে অকাল মৃতা কন্যা পারুল ফিরে ফিরে আসে স্মৃতিতে, পারুলটিকে, পারুলের বর্ণনাটা দেখবেন, যে মেয়েটিকে উলাউঠা কেড়ে নিয়েছিল, আর ওই ক্যাম্পের মধ্যেই একটা ছড়ার ধারে তার দাহ সম্পন্ন হয়ে গিয়েছিল। সেই পারুল কিরকম দেখতে? ছিপছিপে, রোগা, এবং তার সঙ্গে আরো অনেক কথা। এইবার ওই যে বলছি না, ব্যক্তিগত আর নৈর্ব্যক্তিক একসঙ্গে মেলে, আমার বলতে এখন শারীরিক কষ্ট হচ্ছে, এই কথাটা দর্শক এবং শ্রোতারা বিশ্বাস করবেন অনুগ্রহ করে। এর পেছনে আছে, আমি জানি, রণবীর জানে, মিথিলেশও জানে,
তার কাজরি নামের সেই 8 বছরের মেয়ে, যে আমাকে জেঠু বলে ডাকতো গেলেই, যাকে অকালে হারিয়েছিল শেখর, আর যার ফলে শেখর যে হঠাৎ লেখা থেকে সরে গেল, এটা কেবল একটা এক শিল্প মাধ্যম থেকে অন্য শিল্প মাধ্যমে যাওয়ার জন্য নয়। প্রাণ পুত্তলি, নয়ন পুত্তলি কাজরিকে হারিয়ে শেখর আর শেখর ছিল না। এটাকে সামলানো, শেখর কি করে সামলাবে? আমরাই কি সামলাতে পেরেছি পুরোপুরি? শেখরের দিকে তাকালে আমার তো যাক। তো সেই কাজরি এসে ছায়া বিস্তার করেছে পারুলের ওপর, এবং আমি তো মনে করি যে শুধুমাত্র এক তথাকথিত নৈর্ব্যক্তিক নান্দনিক ব্যাখ্যা দিয়ে এর সবটার প্রতি সুবিচার বোধহয় করা যাবে না। এবং বিন্দু বিন্দু জল এই জন্য সত্যি বহুমাত্রিক একটি নামাঙ্কন। বহুমাত্রিক। বিন্দু বিন্দু জল দিয়ে সমুদ্র হয়, সেই সমুদ্রে অনেক কিছু হারিয়ে যায়, সবকিছু তো মোহনায় পৌঁছয় না, মোহনার আগেই অনেক কিছু শেষ হয়ে যায়। তো এই সব কিছু আছে। আর শেখরের এই ব্যক্তিগত এবং নৈর্ব্যক্তিকের এই যে যুগলবন্দি, এই যুগলবন্দি কিন্তু বোঝো লোক যে যেন সন্ধান বলছিল না রণবীর একটু আগে তার কথা প্রসঙ্গে। তো আমি এই কথাটা আবার পুনরুক্তি করে বলতে চাই, বোঝো লোক যে যেন সন্ধান যদি তার গল্পের ভেতরে যেগুলো তার সার্থক এবং প্রতিনিধি স্থানীয় ছোট গল্প, গল্পকৃতি, এইগুলোকে যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এইগুলো আপাতভাবে যা বলছে সেটাই তার শেষ কথা নয়, তার বলবার মতো কথা নয়। তার আড়ালে, তার অন্তঃস্বরে লুকিয়ে থাকে আরো অনেক বার্তা, যার মধ্যে যেমন অনুভবের নীলাঞ্জন ছায়াও আছে, তেমনি ফাঁকা মাঠের উপর দিয়ে চৈত্রের ধুধু হাওয়া যখন চলে আসে, সবকিছু পাতা, জীর্ণ পাতাকে উড়িয়ে দিয়ে, সেই হাওয়ার হাহাকারও আপনারা শুনতে পাবেন যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। সর্বত্র না, বিশেষ করে কুশাগারটা পড়বেন। আর তৃতীয় আরেকটা কথা আমার বলতে ইচ্ছে করছে রণবীর, আমি জানি না এটা তোর মনে লক্ষ্য হয়তো পড়েছে, যে এটা যে আমি আগে যে খুব সচেতন ভাবে ভেবেছি তা নয়, কিন্তু এটা ইদানিং আমার মনে হচ্ছে খুব, যে শেখর দাসের গল্পে শুরু থেকেই ব্যাধি, অসুখ, মৃত্যু, আসন্ন কিংবা আশঙ্কিত মৃত্যুর ছায়া কিন্তু আগা গোড়াই উপস্থিত। এর কেন উপস্থিত জানি না, সব ব্যাখ্যা আমি করতে পারবো না, কিন্তু এটা আমার আজকাল খুব মনে হয়। ক্রমশ তাপে আছে, সেটা হরিণ নামে যে গল্পটা আমরা কখনোই আলোচনা করি না ইদানিং, তাতে তদন্ততে আছে, এবং বেশি বিখ্যাত যে তার লেখাগুলো, তার সবগুলোতেই আছে কোনো না কোনো ভাবে অসুখ, ব্যাধি, আসন্ন কিংবা শঙ্কিত মৃত্যুর কালো অথবা ধূসর ছায়া। এবং এই ছায়ার সঙ্গে মোকাবিলা করতে করতেই কিন্তু শেখর লিখতে থাকেন। এতে একটু আগে বলেছিল না রণবীর, এবং যথার্থ বলেছে যে শেখরের গল্পকৃতি কিন্তু খুব সহজ সরল নয়। আপাতভাবে যেটাকে পাঠক সরল বলে ভাববেন, দেখবেন যে তার মধ্যে অনেক গ্রন্থিলতা আছে। আমি জটিলতা কিনা জানি না, কিন্তু অনেকগুলো গ্রন্থি তার মধ্যে থাকে, কিছু তার প্রকাশ্য আর কিছু তার অপ্রকাশ্য। এই সবকিছু মিলিয়েই শেখর, এবং এইখানে শেখর অদ্বিতীয় বললেও কম হয়। আজকে আপনারা তো শুনলেনই, রণবীর বলল, আমিও খানিকটা শুরুতে বলেছি, শেখর আজকে আক্ষরিক অর্থেই শয্যাশায়ী। এতে তার তো নিশ্চয়ই অসুবিধে তো হচ্ছেই খুব বেশি, কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলা ভাষায় আমরা যারা লেখালেখি করি, আমরা যারা শেখরের কাছ থেকে আরো অনেক কিছু পেতে পারতাম। কিন্তু যাই হোক, হয়তো এই কথা বলে কোনো লাভ নেই, যা পেয়েছি আমরা। শেখরের মোহানা নিয়ে আজকে আলোচনা করা গেল না, উপন্যাস বঞ্জারা নিয়ে করা গেল না, আরেকটা বোধহয় কি উপন্যাস আছে
সেটা নীলকণ্ঠ বলছি না, আরেকটা আমার নাম মনে পড়ছে না কেন জানি না। তো সেইটে ওই রণবীর তো বলছিল না যে তার ছেলেবেলা কোথায় কেটেছে, আপনারা শুনলেন। তার বাবা তো ছিলেন আর্মি মেডিকেল কর্পসের একজন ডাক্তার, সেই জন্য নানা জায়গায় তিনি ঘুরে বেড়াতেন, মানে চাকরি সূত্রেই যেতে হতো। সে পুনাতেও ছিল তার শৈশবে, সে কাটিহারে ছিল, সে মার্গেরিটায় ছিল, মার্গেরিটার ছায়া আপনারা দেখতে পাবেন মোহানায়, আর সে বোধহয় বঞ্জারার অংশটা হয়তো ওই কাটিহার সে ভুলে না। স্মৃতির গ্রন্থনা তার ভেতরে, শেখরের মনের ভেতরে, তার চেতনার ভেতরে খুব অনিবার্যভাবেই কাজ করে। তাহলে এই স্মৃতি দেখবেন যা ঘটছে তার মধ্যে কোথাও না কোথাও অল্প কিংবা দীর্ঘ ছায়া ফেলেই যায় স্মৃতি। এবং এটা হয়তো আমাদের কাছে শেখরের যে গল্পকৃতির নন্দনকে বুঝতে বেশ কিছু সংকেত দিয়ে যায় আমাদের, এরকম আমার মনে হয় আর কি। তো শেখরের আলাদা আলাদা গল্প নিয়ে আলোচনা করতে গেলে সে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন, সেটা আমরা হয়তো একটা সূচনা করলাম আজকে। রণবীর, এবার তুই কিছু বলবি? নিশ্চয় বলবি, একটু বল কিছু। আসলে একটা কথাই বলি রণবীর শুরু করার আগে, সেটা হচ্ছে যে আমরা যেন রণবীরের মতো শেখর দাসের, মিথিলেশ ভট্টাচার্যের, এদের, এবং অবশ্যই শেখর দাসের, যেহেতু শেখর নিয়ে কথা বলছি, তার ছোট গল্প এবং আমি উপন্যাস একটু গুলো আমরা একটু মনোযোগ হ্যাঁ দিয়ে পড়ি, এখানে তাহলে এটা আমি আমাদের পাঠক সত্যতাই উপকৃত হবে। এবার রণবীর বলবেন। হ্যাঁ হ্যাঁ এবং অবশ্যই শেখর দাসের, যেহেতু শেখর নিয়ে কথা বলছি, তার গল্প এবং উপন্যাস গুলো একটু পড়ি, তাহলে এটা আমাদের পাঠক বলবেন। হ্যাঁ আমি পাঠক পাঠক শ্রোতাদের কাছে আমি মানে বলেই নেই যে আমি যে শেখর শেখর বিষয়ে শেখরের কোনো গল্প, অনেক গল্প আছে, অনেক গল্পকারও আছেন যাদের মানে খুব একটা পড়াশোনা না করেও আমি মানে অনেকক্ষণ বলে যেতে পারবো, কিন্তু শেখরের একটা গল্প আমি না পড়ে, কারণ ওই যে বললাম যে প্রতিটি লেখার পুট পুস্তানি সব জায়গাতে কিন্তু সে কোনো না কোনো একটা সংকেত দিয়ে যায় লেখার। তো যতটুকু আমি ঠিকঠাক মতো মানে আমি নিজে আত্মস্থ করতে পেরেছি, সেইটুকু আমি ঠিকঠাক মতো বললাম। তারপরে এর বাইরে কিছু আমি আমি বলার দিকে গেলাম না, তার জন্য আমি পাঠকের কাছে ক্ষমা প্রার্থী। এবার আমি একটা এই বিন্দু বিন্দু জল নিয়েই একটা কথা আমি বলবো না, একটা শেখরের একটি বয়ান আমি পড়ব, যেটা শেখর এই দ্বিতীয় সংস্করণ স্রোত প্রকাশনীর প্রকাশিত
যেটাতে সে মানে প্রারম্ভ কথা যে লিখেছিল সেটা সে লিখেছে কিছু কথা বাকি থাকে বাকি রয়ে যায়। বিইং ইজ স্পন্টেনিটি বা যাপন মানেই স্বতঃস্ফূর্ততা। এক আনন্দমুখর উপন্যাস লেখার অভিপ্রায় ছিল, হয়নি লেখা। মগজে মননে যখন অহরহ বিঘ্ন ঘটায়, বিঘ্নিত সব খবর, শ্রীলঙ্কায় বিস্ফোরণের অমানবিকতা, নরক তুল্য সিরিয়ার স্থিতি, বিভিন্ন অস্ত্রধারীদের অন্যায় দাপট, চাঁদ, হন্ডুরাস, কলম্বিয়া, ভেনেজুয়েলা, লাতিন আমেরিকা থেকে অনবরত নির্মম লিবিয়া, এক্সোডাস ইনফ্লাক্সের প্রক্রিয়া তখন সুখী শৌখিন গল্পগাথা নির্মাণের মানবিকতার অপমৃত্যু হয়। আমার এই অপমৃত্যুই আমাকে লেখায় বিন্দু বিন্দু জলের মতো আখ্যান, কুশাগার, লস্ট হরাইজনের মতো ছোট গল্প, এমন পৃথিবী কোন দিন রচিত হবে যেখানে ছিন্নমূলের প্রক্রিয়া চিরতরে স্তব্ধ হবে, এসবই ভাবায় আমাকে। আর কি। তো মানবিকতার লাঞ্ছনায় ব্যথিত কথাকার এই ছোঁয়াছুতের গভীর অসুখ মুক্তির বিশল্যকরণী কথাও লিখেছেন ভূমিকায়। আর এক্সোডাস ইনফ্লাক্সের কথা নিয়ে নতুন প্রত্যাশা গড়ে উঠত শেখর দাসের কাছ থেকে। এখন ভারতবর্ষে আমরা বাস করি, যেখানে দেশবাসীর নতুন নাম পরিযায়ী। এই তো কিছুদিন আগের ঘটনা, স্মৃতি তো আপনাদের আমাদের এখনো এত বাসী হয়নি। নিজের দেশে যাও পায়ে হেঁটে, পথে প্রসব করে নবজাতককে নিয়ে শুরু করো এক্সোডাস। করোনা কি বুঝিয়ে দিল ভারতবর্ষ শুধু কথার কথা, সখী হে ফিরিয়া চলো আপন দেশে। কিংবা এই এই এখনো যেটা চলছে হরিয়ানার পাঞ্জাবের সীমান্তে, সেরকম কৃষকের শয়ে শয়ে কৃষকের মৃত্যু, শেখরের মতো আমাদেরও প্রশ্ন থেকে যায়। আমাদের দায় দায়িত্ব নিয়ে আমরা ভাবছি, কিন্তু রাষ্ট্রেরও কি কোনো দায় দায়িত্ব নেই? এই প্রশ্নটা আজকে আমাদের, যেহেতু দেশভাগকে বলি আমরা আমাদের আদি পাপ,
সেই দেশভাগের পরিপ্রেক্ষিতে এই সত্যের মুখোমুখি আমাদের হতে হচ্ছে। তো আমার এই শেখর দাসের উপন্যাসের এই নতুন আরম্ভ কথা আমাদের যেন আরেক নতুন আরম্ভের দিকে আমাদের দিক নির্দেশ করে দেয়। কি জানি আমরা কোন জায়গায় গিয়ে কখন উত্তরণ হবে, আমাদের উত্তরণ তো হবে, সে বিশ্বাস তো আমাদের আছে বলেই আমরা উপন্যাস রচনা করি, উপন্যাস পড়ি এবং পড়ব। তো তপোধীর এখন যথার্থ শেষ। রণবীর যেটা শেখরের সেই শ্রুত প্রকাশনী থেকে বেরোনো, নিয়ে হয়তো আরো অনেক, তার প্রতিটি গল্প, তপোধীর যেমন বলেছে, প্রতিটি গল্প নিয়ে হয়তো আমাদের আলোচনা করলে নিরবধি কাল চলবে, এত শেষ হওয়ার নয়। আর আবার এটা না বললেও বোধহয় আমার পক্ষে ইয়ে হবে না, যে শেখরের লেখালেখির যে প্রাণ ভ্রমরা, তা নিয়ে যে তপোধীর যে কথা বলল, আমার সচল হওয়া ছাড়া আর কোন রকম কোন অসহায়তার আর কোন প্রকাশ নেই। কারণ বলল যে প্রতিটি গল্পের মধ্যে, অনেক গল্পের মধ্যে এই অশোকের পরম্পরা এবং শেষ পর্যন্ত সে তার ব্যক্তিগত জীবনেও কিন্তু সেটাকে বহন করে নিয়ে গিয়ে এই কালজয়ী লেখালেখি কোনা তার হয়েছে। এটার আমরা হয়তো কিছুটা মর্মে পৌঁছানোর চেষ্টা করলাম, এবং হয়তো আরো 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 করে নতুন করে আমরা শেখরের গল্প উপন্যাস নিয়ে আরো বলবো, আরো লিখবো। তপোধীর শেষ করো। যথার্থ, শেষ নাহি যে শেষ কথাকে বলবে ভাই। তো যা আমরা শুনলাম শেখরের জবানিতে, এরপর আর কথা থাকে না। নেটের কোন তপোধীর, হ্যাঁ আমি তো বলছি, কিন্তু হয়ে গেছে, বিড়ম্বনা হচ্ছে জানি না। তো যাই হোক, আমার কথাগুলো বেশি কথা না, 2-3টে কথা আছে শুধু। যে রণবীর যেটা বললো এতক্ষণ, মানে শোনালো আমাদের, আমরা দুজনেই প্রায় সঞ্চালক হিসেবে মানে দুজনেই কথা বলেছি। তাই আমি আজকে এই অনুষ্ঠানের সমাপন, ওই যেটা বলা হয় আপাত সমাপ্তি, নিচ্ছি আমরা। এরপর আর কথা থাকে না কোনো, আপাত সমাপ্তি হয়ে গেছে। আসল কথা হচ্ছে যে শেখর যেটা করেছে তার গল্পে এবং উপন্যাসে, সে হচ্ছে আমাদের মতো পাঠকের উদ্দেশ্যে সে একটা প্রশ্নমালা তুলে ধরেছে। আমাদের কাজ হচ্ছে তার প্রত্যুত্তর, যথার্থ প্রত্যুত্তর খুঁজে নেওয়া এবং প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করা প্রতিনিয়ত। তো আপাতত
ওই শেষ হয়ে না হইল শেষ কথাটা আরো একবার উচ্চারণ করে আমি এবং রণবীর প্রয়াস্ত আমরা আমাদের মান্য দর্শক এবং শ্রোতাদের কাছ থেকে আপাতত ছুটি নিচ্ছি। সবাইকে শুভরাত্রি।